নমস্কার, আজকের ভিডিওতে স্বাগত জানাই। একটু অনেকটাই দেরি হয়ে গেল ব্যস্ততার কারণে। আজকের লাইভের মূল বিষয় আমি জানিয়েছি ইতিমধ্যেই, ডিজিটাল অ্যারেস্ট। এই ব্যাপারটা কি? কলার টিউনেও আমরা দেখতে পাচ্ছি এইরকম এই সুরটা বাজানো হচ্ছে। সুর বা অসুর, মানে যেভাবেই বলুন না কেন, আমি ব্যঙ্গ করেই সুর বললাম। সতর্ক থাকতে বলা হচ্ছে জনতাকে, যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের কাছে। আপনি যদি কাউকে কল করেন, দেখবেন আপনাকে এই অশনি সংকেত শোনানো হচ্ছে। কেন হচ্ছে? আপনার মঙ্গলের জন্য ভালো চাইছে ওরা, তাই ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। মানে মনে আছে তো, ভ্যাকসিনের সময় যখন বিগে দিয়ে বলানো হতো দেওয়াই ভি কড়াই ভি, দো ফুটকি দড়ি ইত্যাদি ইত্যাদি, যখন বলানো হতো কলার টিউনে, আমরা জানি তখন মাসের পর মাস, বছরও ঘুরে গিয়েছিল। সেই সময় আমরা জানি যে এই কলার টিউনটা ছিল। তারপরে আমরা দেখতে পেলাম এই কলার টিউনটা এখন বাসছে। ইজ ইট রিয়েলি ভেরি মাচ লাইট? নাথিং সিরিয়াস? অ্যাবসোলিউটলি সিরিয়াস। হ্যাঁ, এই ডিজিটাল অ্যারেস্ট ব্যাপারটা কি প্রথমে আলোচনা করব, তারপরে এটা কেন কলার টিউনে চলে এলো সেটাও আলোচনা করব। তার আগে গ্রিগরি রাসপুটিন মোড়ক উন্মোচনের আগে, এটাই সম্ভবত, সময় আর পাবো না, শেষ লাইভ ভিডিও। পোস্ট থাকবে অবশ্যই। তো কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই, কারণ নিশ্চয়ই শেয়ার করবেন। প্রশ্নের উত্তর দিয়ে নিই। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, যারা আড্ডায় আসতে চাইছেন, বহু দূর থেকেই অনেকেই আসবেন। প্রশ্নগুলো হলো যে, এক নম্বর প্রশ্ন যে, স্যার আমি কি কাউকে নিয়ে যেতে পারি? অবশ্যই নিয়ে যেতে পারেন, স্বাগত। আপনার আপনজন হতে পারে, আপনার বাবা মা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার জীবন সাথী হতে পারে, এমনকি আপনি যদি, বা তুমি, ছোট করেই বলবো সেক্ষেত্রে, যে ব্যাচেলার হয়ে থাকো, মানে আনম্যারিড হয়ে থাকো, জীবন সঙ্গিনী হতে পারে কেউ, বা এমন কেউ, বা বান্ধবী, যেভাবেই ডাকা হোক না কেন, তাকেও নিয়ে আসতে পারো। কারণ এই আড্ডার উদ্দেশ্যটা ইতিমধ্যেই আমি জানিয়েছি। 2025 থেকে যে পরিস্থিতি শুরু হতে চলেছে, তারপরে এই জাতীয় আড্ডা মানে আমার মতো মানুষের পক্ষে, বিশেষ করে যতটা ব্যস্ত হয়ে যাব গ্রামেগঞ্জে, করা যাবে কি না আমার সন্দেহ আছে। তবে আমার এই অনলাইনে আমরা আটকে আছি, তো তাই অফলাইনে মুখোমুখি হওয়ার অভ্যেসটা বজায় রাখতে চাইছি। 2021-এ চক্রবুহের দিনরাত্রি বইটিকে কেন্দ্র করে এরকম একটা গেট টুগেদার হয়েছিল। সেখানে জায়গাটা কম ছিল, আমার ধারণা ছিল না এত মানুষ আসবেন। এবারে স্পেসটা অনেকটাই বেশি। মহাবোধি সোসাইটি হল, কলেজ স্কোয়ারের সংলগ্ন, মানে সংলগ্ন বলতে উল্টো ফুটে প্যারামাউন্ট শরবতের দোকান, সর্বটা পুরনো শরবতের দোকান, যেখানে এখনও ওরা ক্যাশ ট্রানজ্যাকশন করে, যদ্দূর আমি জানি। অনলাইন পেমেন্ট ওরা নেয় না। সেই প্যারামাউন্টের যে শরবতের দোকান, তার পাশেই গেট রয়েছে, পেয়ে যাবেন। সেটাই মহাবোধি সোসাইটি হলের প্রবেশদ্বার। তো সেক্ষেত্রে আমি উত্তরটা দিয়ে দিলাম। এই একা আসবেন না, পরিবারকে নিয়ে আসতে পারেন। অনেকেই জানিয়েছেন পরিবারকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন, যে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, যে অনুষ্ঠানে গেলে, জানি না ফেক প্রোফাইল দেখে করেছেন কিনা কেউ, কিন্তু আমি উত্তর দিয়ে থাকি সবাইকেই, যে অনুষ্ঠানে আড্ডাতে এলে কি বই কিনতেই হবে বা এরকম কিছু? আমি বলি অবশ্যই নয়।
সেটা আপনার পছন্দ, অভিরুচি। তবে এখানে আমার দুটো কথা রয়েছে। প্রথমত, এই আড্ডাতেই যে সবাই বই নেবেন এমন নয়, কারণ মাসের শেষ রয়েছে। অনেকেই ভাবতে পারেন যে পরবর্তীকালে বইমেলা থেকে নেব, বা অবশ্যই যদিও এই আড্ডাতেই ডিসকাউন্টটা মানে ছাড়টা বেশি থাকবে সবচেয়ে, তবুও অনেকে মনে করতে পারেন বইমেলাতে তো যাবই, তখন নেব, বা পরবর্তীকালে নেব, সংগ্রহ করব, কলেজ স্ট্রিট থেকে নেব বা কুরিয়ারে নেব। বই নেওয়ার তো অনেক অনেক পথ আছে। তো এইটা কিন্তু বইটা উপলক্ষ। ওই অনলাইন থেকে অফলাইনে আমরা একটা মিটিং করছি আর কি, আড্ডা করছি। আমাদের যারা সহযোদ্ধা, আমার পাঠক, তাদের যে সুপ্ত গুণাবলী আছে, চমকে যাবেন বেশ কিছু ঘটনা যেটা দেখতে পাবেন। যে আমি বলিনি এগুলো এখন, এমনকি এই যে রাসপুটিনের আগের ক্ষেত্রে চক্রব্যূহের দিনরাতির প্রচ্ছদটা আমি ফেসবুকে দিয়েছিলাম, এবারে কিন্তু তাও দিইনি, কিছুই দিইনি। পুরোটাই কিন্তু অন্ধকারে, মানে মোড়কের তলায় দিয়েছি। তো মোড়ক উন্মোচন অনুষ্ঠান বলতে যা বোঝায়, এটা ঠিক তাই হতে চলেছে। এবং বইটির মোড়ক যেভাবে ভেবেছি আমি, এবং যেটাকে ছিঁড়ে বইটি উন্মোচিত হবে, সেটাও বেশ ইন্টারেস্টিং। এটা না এলে বুঝতে পারবেন না। মহাজাতি সদন কি হলো? এটা মহাবোধি সদন, মহাবোধি সোসাইটি, এটা আলাদা। মহাজাতি সদনটা অন্য জায়গায়। সুব্রত বিশ্বাস মহাশয়, ভালো করে শুনুন, এটা হলো মহাবোধি সোসাইটি হল। মহাজাতি সদনটা অন্য দিকে, মেট্রো রেলের দিকে, মানে ওই দিকে চলে গেল। হ্যাঁ, এটা নয় কিন্তু, এটা হলো মহাবোধি সোসাইটি হল, কলেজ স্ট্রিট এলাকা। এটা মাথায় রাখবেন। কলেজ স্ট্রিট এলাকা, কলেজ স্কোয়ার, যে জায়গাটা যেখানে পুজো হয় দেখবেন, কলেজ স্কোয়ারের একটা বড় পুজো হয়, দুর্গা পূজা হয়, সেই যেখানে মণ্ডপ হয় ঠিক তার উল্টো ফুটে রাস্তার ওপাশে কলেজ স্কোয়ার যেখানে পুজো হয়, আর এ পাশে মহাবোধি সোসাইটি হল। এটা একটা প্রাচীন ইতিহাস আছে, এলেই বুঝতে পারবেন। সেখানে একটা অনুষ্ঠান গৃহ ওরা আমাদেরকে ভাড়া দেয়, ঠিক আছে, মানুষের জন্য, সাংস্কৃতিক আদান প্রদানের জন্য, কিন্তু পাশেই তাদের প্রার্থনা গৃহ। নাম নিশ্চয়ই বুঝতে পারছেন মহাবোধি নামটির সঙ্গে কোন বিশেষ যুগদ্রষ্টার যোগাযোগ আছে। তার সেটা অন্য একটা পার্ট রয়েছে, অংশ রয়েছে, এলে দেখতে পাবেন। সেখানে সেই সময় খোলা থাকে যতদূর জানি, আপনারা মনে করলে সেখানে, তবে আমি ঠিক জানি না প্রার্থনার সময় কখন, সেখানেও আপনারা ঘুরে দেখতে পারেন আর কি। হ্যাঁ, তো জায়গাটি ভিন্ন জায়গা। তো যাই হোক, তো এবার প্রশ্ন হচ্ছে যে বইয়ের ব্যাপারটা। তো আপনারা জানেন যে বইটা আমার হাতিয়ার। বাংলা সাহিত্যে স্বাগত হেরালাল, তুমি আসছো জানিয়েছ। বাংলা সাহিত্যে আমি সম্ভবত প্রথম লেখক যে বইটিকে এইভাবে হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে। কিসের হাতিয়ার? চেতনার হাতিয়ার, চেতনা বিস্তারের হাতিয়ার, এবং দলিল, এই সময়ের দলিল। যেটা আমি এখানে ইতিহাস থেকে যে চরিত্রটিকে বইয়ে নিয়ে এসেছি, একদম ইতিহাস যা আছে, যেটা আমরা জানি না, ধামাচাপা দেওয়া ছিল, সত্যগুলোকে ওরা বিকৃত করেছিল, সেই ইতিহাসকে সঙ্গে নিয়ে আমাদের প্রকৃতি চিন্তা এবং যেভাবে আমরা বাঁচতে চাইছি, বারবার করে যেটা বলছি আমরা, তো আর তার প্রেক্ষাপটে এই চরিত্রটি যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি যদি না পড়েন বুঝতে পারবেন না। তো এ একটা দিক, চেতনার বিস্তার। পাশাপাশি আপনারা জানেন যে আমি এই মুহূর্তে নিছক ওই আর্ম চেয়ারে বসে, ঘরে বসে, আইভরি টাওয়ারে বসে সাহিত্য চর্চা করার মানুষ এখন আমি নই, কোনো দিনই সেভাবে ছিলাম না। তবে হ্যাঁ, একটা সময় মঞ্চে যাতায়াত ছিল, এখন মঞ্চ বর্জন করেছি, দেখতে পাবেন না এখন আমাকে মঞ্চে গিয়ে কোনো জায়গায় কবিতা পড়া, তার ছবি দেওয়া, মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এরকম দেখতে পাবেন না। আমি গেলেও কোনো খুব বন্ধুত্বের কারণে কোথাও যাই, তো সেক্ষেত্রে ছবি আমার কাছে আসে, কিন্তু আমি পোস্ট করি না।
ইচ্ছে করে না আর কি, আমার কাছে মনে হয় না সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বইমেলার পরেই গ্রামের দিকে আমরা বেরিয়ে যাব, গ্রামাঞ্চলে বেরিয়ে যাব। গ্রামে জানি, আপনারা জানেন গ্রামে যাওয়াটা আগামীতে কতটা গুরুত্বপূর্ণ হবে। ক্লাইমেট লকডাউনের অলরেডি আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি, কিছু কিছু কার্যকর হয়ে গেছে। ডেঙ্গু ভ্যাকসিন আসছে, বার্ড ফ্লুর প্যানিক বাজি শুরু হয়েছে, গ্রামেগঞ্জে মুরগি বধ নিধন কালিং করা সময়ের অপেক্ষা। তো এইগুলোর সম্পর্কে যতটা সম্ভব মানুষকে সচেতন করা যায়, এই কাজটা তো আমাদেরই করতে হবে, এবং সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য। আর এই সহযোগিতা কি সেটা নিশ্চয়ই আমি বহুবার বহু ভিডিওতে বলেছি। হ্যাঁ, বইয়ের যদি মানে সংগ্রহ করার সামর্থ্য না থাকে, এরকম কেউ কেউ থাকতেই পারেন, কিন্তু বই পড়তে আগ্রহী তাদেরকে আমি সবসময় বলি, পোস্টও দিয়েছি, আমার সঙ্গে মেসেজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। ভিডিও তাদের কাছেও যাচ্ছে, আমি বই পড়ার ব্যবস্থা করব সাধ্য না থাকলে। নিশ্চয়ই এটা আমার কর্তব্য, বহুবার বলেছে স্বাগত প্রলয় ভট্টাচার্য। কিন্তু এখানে একটা নোট আছে, সাধ্য না থাকলে। আপনি যদি এরকম, আমার প্রোফাইলে এই মুহূর্তে কোনো সুবিধাবাদী যেটাকে বলা হয় অপরচুনিস্ট নেই বলতেই চলে, কারণ এখন দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে অনেক মানুষ আমার কাছে আছেন, আমি তাদের পাশে আছি এবং আগামীতে থাকবো, আমৃত্যু থাকবো। এর বাইরে এক ধরনের মানুষ ছিলেন যারা নিজেরা সচেতন হয়ে গেছেন, নিজেরা সচেতন হয়েছেন, কিন্তু সচেতনতা বিস্তারে তারা অনলাইন অফলাইনে তেমন কোনো ভূমিকাই নেন না, এবং তারা এই বই সংগ্রহ করা বলুন, যাই হোক বলুন, সেটাকে একটা খরচ বলে মনে করেন। অর্থ থাকলেও, সামর্থ্য থাকলেও একটা বাড়তি খরচ বলে মনে করেন। সেটা দিয়ে তারা বিরিয়ানি খাওয়াটাকেই বেশি গ্রহণযোগ্য মনে করেন, ওই ব্যাপারটা। তারা আমার মনে হয় না এই অনুষ্ঠানে আসবেন, কারণ সেরকম মানুষ ইতিমধ্যেই দূরত্ব তৈরি হয়েছে তাদের সাথে, তারা নিজেরাও দূরত্ব তৈরি করেছেন এবং তারা বুঝতে পেরেছেন যে এই মানুষটি বড্ড বেশি ঠোঁট কাটা মানুষ। তো সেই জায়গা থেকে তাদের বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের এই মানসিকতা থাকে যে আমি শুধু একাই সচেতন হয়ে গেলাম, গ্রামেগঞ্জের মানুষের প্রতি আমার কোনো দায় নেই, আমি শুধু অনলাইনেই দেখে নিলাম, নিজের পরিবারকে বাঁচালাম, নিজের সন্তানটাকে ভ্যাকসিন দিলাম না, ব্যাস আমার সন্তান সুস্থ থাকলো, এবং কিছু মাঝে মাঝে আরটিআই চেয়ে নিলেন বা কিছু প্রশ্ন করে জানতে চাইলেন কি করা উচিত, কিভাবে ডাক্তার মানে জোর করলে কিভাবে সামলাবো, এই পর্যন্তই। তো তাদের বলবো, ঠিক আছে, আপনারা এই যেটাকে বলে বই তো হাতিয়ার, কিভাবে, এই যে বললাম গ্রামেগঞ্জে যাওয়ার ক্ষেত্রে যেসব সহযোদ্ধা তারাও কেউ কেউ আসবেন, দূর থেকে আসবেন, আলাপ করিয়ে দেব কীভাবে উদ্যোগ নেন, গাঁটের কড়ি খরচা করে কিভাবে উদ্যোগ নেন। খারাপ লাগে, খুবই খারাপ লাগে, অনেকেরই সামর্থ্য থাকে না, সেক্ষেত্রে আমাকেও এগিয়ে যেতে হয়, যেতে তো হবেই, এটা তো আমাদের সবার লড়াই। তো সেই ক্ষেত্রে এদেরকে বলি, আপনারা ঠিক আছে অন্তত এরকম একটা উদ্যোগ নিন না, আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় কোনো ঘরোয়া সভা উদ্যোগ নিন, মানুষকে সচেতন করার উদ্যোগ নিন, আমাকে বলুন, হ্যাঁ আমি যাব, আমি না গেলে আমার অন্য কোনো সহযোদ্ধা যাবে, এটা করুন। কিন্তু আপনার অবদানটা কি? আপনারা শুধু নিজেরাই জেনে বুঝে সতর্ক হয়ে গেলেন, আর গ্রামেগঞ্জের মানুষগুলো যারা অনলাইনে নেই, সম্ভব নয় তাদেরকে, তাহলে তাদের কাছে কে যাবে? আমাদেরই তো যেতে হবে, আর তার জন্য তো একটা পারানির করি, একটা প্যাসেজ তো লাগে না, লাগে তো। তো সেই জায়গাটাও তো আপনাদের বোঝা উচিত। আমি বারবার বলছি, যাদের সামর্থ্য আছে, পিপল, those who have ability, at the same time people who are interested in enriching themselves, কারণ এটা আমাদের যে আমি যেখানে এসে আমরা পৌঁছেছি, আমি খুব গর্বিত যে এমন মানুষকে আমি সঙ্গে পেয়েছে যারা নিজেরা সমৃদ্ধ হতে চান, মানুষকে সচেতন করতে চান, এবং সেক্ষেত্রে তারা যথেষ্ট উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন। এবং এই মানুষ যাদেরকে আমি ইতিমধ্যেই পেয়েছি, এই ডামাডোলের বাজারে এরকম একটা ভয়ঙ্কর মানে চেতনাহীনতার যে গড্ডালিকা প্রবাহ, সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখান থেকে আমরা লড়াইটা শুরু করেছিলাম,
আমরাই বলবো, আমি কথাটা আস্তে আস্তে আমি বর্জন করছি, চেষ্টা করা ওই যে তবুও মাঝে মাঝে ওটা তো অভ্যেসের বলে বেরিয়ে যায়। আমরা লড়াইটা শুরু করেছিলাম, এতটা পথ আসবো, এতটা মানুষ আমাদের সঙ্গে আমরা পাবো, এটা কিন্তু সত্যি সে সময় অভাবনীয় ছিল। এটা তো আমাদের কম অর্জন নয়, এটা আমাদের প্রাপ্তি। তো কালো প্রবাহে আমরা জানি যে এই ধরনের সুবিধাবাদী মানুষ তারা নিজেদের আমাদের কাছ থেকে দূরত্ব তৈরি করবেন এবং আমরাও দূরে সরে যাব। এটা একটা প্রক্রিয়া মাত্র, তার জন্য খুব সচেতন। হ্যাঁ বিশ্বজিৎ, বাহ, তুমি আসছো, তুমি আমাকে জানিয়েছো, তোমার সঙ্গে অনেকেরই আলাপ হবে, এসো, স্বাগত জানাই। তোমার করিমপুরে আমি গিয়েছি, থেকেছি কয়েকদিন, এবং সেখানে আমার অভিজ্ঞতা আমার মনে আছে, আগামীতেও প্রয়োজন পড়লে আবার যাব। তো এইটা ঘটেছে, সুতরাং দূরত্ব এমনিতেই তৈরি হয়ে যাবে, যারা মহাকালের এটা প্রক্রিয়া। তো পাশাপাশি আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই উদ্যোগগুলো যারা নিচ্ছেন গ্রামেগঞ্জে নিচ্ছেন, আমি যাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে আমিও উদ্যোগ নিচ্ছি যতটা সম্ভব সেখানকার কাউকে বলে কয়ে। তো তারা কেউ কিন্তু ধনী নয়, মানে মধ্যবিত্তও বলা যাবে না, নিম্নবিত্ত। কেন এটা ঘটছে? বিত্ত কি মানুষের মানসিকতাকে সংকীর্ণ করে? সবার ক্ষেত্রে নয়, নিশ্চয়ই নয়। আর আমার বন্ধু তালিকায় বা আমার পাঠক তালিকায়, আমার সহযোদ্ধার তালিকায় কেউ বিলিয়নিয়ার নেই, মিলিয়নিয়ারও নেই। মধ্যবিত্ত আছেন বড়জোর, নিম্নবিত্তই বেশি। তো এই নিম্নবিত্ত মানুষগুলো যারা এভাবে নিজেদের বিপন্ন করে, এই যেমন বিশ্বজিৎ, এখানে আরও আছে, সুব্রত আছে, আরও গণেশ আছে, এরকম অনেক সহযোদ্ধা যারা এখনও কাজ করে চলেছেন, নিজেদেরকে বিপন্ন করে এই 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 লড়াইগুলো করছেন। এবং এখানে অনেকেই আছেন যারা পড়ান, গৃহশিক্ষকতা করেন, ছবি আঁকেন, এই যেমন বুদ্ধদেবকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং এরা ক্লাসের মধ্যেও তাদের এই কাজগুলো করেন, ছড়িয়ে দেন। তো এই সমস্ত মিলেই কিন্তু লড়াইটা হচ্ছে। আমি এখানে কি ভূমিকায়, মহাকাল আমার জন্য আমার ভূমিকা দিয়েছে, আমি পালন করছি মাত্র, এবং এক্ষেত্রে আমার অন্যান্য সহযোদ্ধারা তারা তাদের ভূমিকা পালন করছেন মাত্র। এটা একটা প্রক্রিয়া, আমি বারবার করে বলি, এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তো অনেকে বলছেন যে, বলে রেখেছেন, আমি তাদেরকে বলি যে এই মুহূর্তে গ্রামে আমি যেতে পারছি না, কারণ এই কাজটা অফলাইনে, এই যে আড্ডাটা গুরুত্বপূর্ণ, কিছুদিন পর থেকেই আমি জানিয়ে দেব। বইমেলার আগে দু এক জায়গায় যেতে পারি আমি, না হলে মূলত আমার এই গ্রামেগঞ্জে ঘোরাঘুরিটা বইমেলার পরেই শুরু হবে। তো যারা বলে রেখেছেন তারা একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই আমি যাব। আর এই 2025 থেকে ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মসূচি যেটা ওরা ভেবে রেখেছে চালু করবে, ওরা আরও কঠোরভাবে গ্রিপ করার চেষ্টা করবে। ভ্যাকসিনের ব্যাপারটা তো বলাই বাহুল্য, আর সেটাও আসছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একটা আমার ইচ্ছে আছে, সেটা আমি বলে রাখছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে এই ধরনের আড্ডা, বইকে কেন্দ্র করে, বই ছাড়াও আরও একটি বিশেষ আড্ডা আমার করার ইচ্ছে আছে আগামীতে। এটা হলো কমিউন প্রতিষ্ঠার আগে শেষ পর্যন্ত আমাদের কমিউন নিয়েই বাঁচতে হবে, মানে যারা বাঁচবো তারা কমিউন নিয়েই বাঁচবো। এই কমিউনের কনসেপ্টটা আমি পরে আলোচনা করব, আগে ভাবে আলোচনা করেছি, বিক্ষিপ্তভাবে লাইভে বা লেখালেখিতে। কারণ ওরা যে সিস্টেমটা বানাচ্ছে, সেই সিস্টেমের মধ্যে থেকে শ্বাস নেওয়া যাবে না, আগামীতে বেঁচে থাকা যাবে না, ওরা যে প্ল্যানটা করেছে। হ্যাঁ, যদি আমাদের সংখ্যাটা বাড়ে তাহলে আমরা এটাকে বড়জোর ডিলে করাতে পারি। সেই প্রসেসটা কিন্তু গোটা বিশ্বেই কম বেশি চলছে। যেমন আমেরিকার জনতা যে কাণ্ডটা ঘটিয়েছে, অন্তত ওদের দেশে আমেরিকা ফার্স্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো এখন আর অত সহজে কিছু করা যাবে না। কিন্তু আমাদের দেশের
জনসংখ্যা কত শতাংশ সচেতন হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাই ওই দিক থেকে স্বস্তির শ্বাস নেই। তো সেই কমিউনের পূর্ববর্তী ধাপ কী হতে পারে, আমি ভেবেছি যে আমাদের যারা বিভিন্ন পেশার সঙ্গে সংযুক্তির সঙ্গে যুক্ত, কেউ হয়তো পরম্পরা কৃষিতে কাজ করছে, তারা প্রোডাক্ট আছে, কেউ হয়তো আর অন্য কোনো দোকান আছে বা বুটিকের কাজ করছে, মানে আমাদের মধ্যে আমরা যারা রয়েছি এবং যারা তার মানে এই নয় যে সবাই আনভ্যাকসিনেটেড হতে হবে, নট লাইক দ্যাট। আমি এই ধরনের বিভাগে বিশ্বাস করি না। চেতনাই বড় কথা। অনেকে একটি দুটি ডোজ নেওয়ার পরে বা চারদিক দেখে পর্যবেক্ষণ করে বা আমার সঙ্গে পরবর্তীকালে তার যোগাযোগ হয়েছে, আমাদের সঙ্গে পরবর্তীকালে তাদের যোগাযোগ হয়েছে, তারা চেতনা জাগ্রত। এখন তারা সবাই মিলে আমাদের যে বিভিন্ন রকমের জীবিকা, সবাই তো আর সরকারি চাকরি করেন না, যে জীবিকায় অবশ্যই খরিদ্দার চাই বা কাস্টমার চাই, তো আমরাই একে অপরের কাস্টমার হতে পারি, তাই নয় কি? তো সেই নিয়ে একটা আড্ডা করার ইচ্ছে আছে। সেক্ষেত্রে আমরা একে অপরের নাম্বার বা যোগাযোগ শেয়ার করব। সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা যাতে করে এইগুলো, ইতিমধ্যে আমরা এটা করছি, ব্যাপকভাবে না হলেও করছি, কিন্তু অনেকেই এটা অনলাইনে করা যায় না, তো সেভাবে হয় না। প্রথমে একটা মুখোমুখি কথা বলা, কে কী কোন প্রোডাক্ট তারা বানাচ্ছে, সেটা মধু হতে পারে, ঘি হতে পারে, বা শস্য হতে পারে, বা কেউ হয়তো আমাদের মধ্যে দেখতে পাচ্ছি কেউ হয়তো পড়াচ্ছেন, কোনো গৃহশিক্ষকতার কাজ করছেন, কেউ ছবি আঁকছেন, ছবি আঁকা শেখাচ্ছেন, কেউ ইংরেজি পড়াচ্ছেন, কেউ স্পোকেন ইংলিশ করাচ্ছেন। এই রকম যারা রয়েছি আমরা, তো আমাদেরও তো সন্তান সন্ততি আছে, বা তারাও তো তাদের সন্তান সন্ততিকে কেউ ছবি আঁকা শেখাতে চান বা কেউ অন্য কিছু শেখাতে চান। এই যে সার্ভিসটা, আরও অনেক ধরনের সার্ভিস আছে, কেউ হয়তো ওয়েবসাইট বানাচ্ছেন। এই সার্ভিসগুলোকে যাতে আমরা আরও বেশি করে আমাদের মধ্যে শেয়ার করতে পারি, ছড়িয়ে দিতে পারি। কারা কাছাকাছি আছে, স্বাভাবিক। এখন ধরা যাক এই যে বিশ্বজিৎ, ও তো থাকে করিমপুরে, সেখানে ও পড়ায়। তো এখন কলকাতা থেকে কোনো সহযোদ্ধা, তার সন্তান তো আর করিমপুরে পড়তে যাবে না, সেটা সম্ভব নয়। কিন্তু করিমপুরের আশেপাশে বা করিমপুরের যদি কেউ থাকেন, যারা এইভাবে আমার ভিডিও, আমার লেখালেখি ছড়িয়ে যাচ্ছে, বা আমরাও ছড়াচ্ছি, আপনারাও ছড়াচ্ছেন, সবাই মিলে ছড়াচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা একে অপরের পাশে এভাবে তো থাকতে পারি, তাই না? জীবিকার ক্ষেত্রে থাকতে পারি, এমন একটা আমার স্বপ্ন আছে, ইচ্ছে আছে, যেটা কমিউন গঠনের পূর্ববর্তী ধাপ হতে পারে। বা কেউ হয়তো চিকিৎসায় আছেন, প্রাকৃতিক চিকিৎসায় আছেন, বিভিন্ন রকমের চিকিৎসা আছে, তাই তো আপনারা জানেন, তারা করছেন। নেচার কিওর বলুন বা বিভিন্ন রকমের আয়ুর্বেদিক চিকিৎসা বা প্যাথি, এই কাজগুলো যারা করছেন এবং যারা উঠতি, বিশেষ করে যারা স্ট্রাগল করছেন, অথচ তাদের মধ্যে স্কিল আছে, তারা এটা পারেন, তারা এটা বোঝেন, তো তেমন মানুষের কাছেও তো আমাদের স্বাস্থ্যের কারণে আমরা যেতে পারি দরকার হলে, তাই নয় কি? তো এইগুলো বিষয় মিলিয়ে একটা আমার ভাবনা আছে আগামীতে। তো তারই সেই বিষয়গুলো আমাকে একটু বুঝে নিতে হবে। অনেক ইতিমধ্যেই আমি জেনেছি কারা কী করছেন, আরও এই জানাটা বাড়াতে হবে আমাকে। তো এইটা আশা করি এই ধরনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাবো আগামীতে, যখন এরকম কোনো আমরা মুখোমুখি আড্ডায় বসবো, যে আড্ডার বিষয় হবে এই 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 বিষয়টা নিয়ে আড্ডা হবে। পরিশেষে যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন, কারো কারো গাড়ি আছে প্রশ্ন করেছেন, তাদের বলবো, যদি আপনার ড্রাইভার এই এলাকাটা ভালো করে চেনেন, পার্কিং, কলেজ স্ট্রিট এলাকায় পার্কিং কোনো সমস্যা নেই। ওই যে জানেন তো, ঘন্টা প্রতি 20 টাকা, 10 টাকা, বিভিন্ন রকমের সিস্টেম আছে। তো সেক্ষেত্রে আপনারা গাড়ি রাখতেই পারেন এবং আশপাশে গাড়ি রাখার প্রচুর জায়গাও আছে। কিন্তু এলাকাটা যদি আপনার ড্রাইভার প্রথম আসে, তাহলে সে কোন দিক দিয়ে কোথায় ঢোকাবে গাড়ি, এগুলো নিয়ে সমস্যা হতে পারে। আপনার দেখা গেল অনুষ্ঠানে ঢুকতেই, আড্ডাতে ঢুকতেই দেরি হয়ে গেল। তো সেক্ষেত্রে যদি আপনার মোটামুটিভাবে দক্ষ ড্রাইভার থাকে বা তিনি রুট সম্পর্কে তার ধারণা থাকে, আইডিয়া থাকে, তাহলে নিশ্চয়ই নিশ্চিন্তে গাড়ি আনুন। নইলে একটু হাতে সময় নিয়ে বেরোন, নইলে আপনার এই ক্ষেত্রে ওই কাজগুলো করতে সময় চলে যাবে আর কি। এই হলো বিষয়। এবার মূল প্রসঙ্গে আসি। এরপরে আশা করি কারো সমস্যা থাকার কথা নয়। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি বলেছিলাম, কি মিলে গেল আর বলবো না, সেটা আপনারা জানেন। ব্যান্ডেল লাইনে প্রায় 60 থেকে 61টা ট্রেন বিভিন্ন রকম মেনটেনেন্স আর বিভিন্ন কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে।
এটা আপনারা জানেন, হাওড়া ব্যান্ডেল লাইন, মানে অর্থাৎ হাওড়া সেকশনে। তো আমি বহু আগেই বলেছিলাম যে হাওড়া সেকশনে আগে প্রাইভেটাইজেশন হবে, বেসরকারিকরণ হবে, এবং লোকাল ট্রেন, সস্তার লোকাল ট্রেন বলতে আমরা যেটা বুঝি 5 টাকায় আমরা লোকাল ট্রেনে চড়তে পারছি এখনও, সেটা থাকবে না, এবং তার সূত্রপাত হাওড়া দিয়েই হবে। খেয়াল করলেই বুঝবেন যে হাওড়াতে কিন্তু এই লকডাউনের সময়ও যখন ট্রেন চালানোর যে দাবি ছিল, হাওড়াতে ওই সেকশনে তেমন কোনো দাবি ওঠেনি, মানে অন্তত উত্তেজিত সম্মিলিত জনতাকে আমরা দেখিনি ট্রেন চালানোর দাবিতে সেইভাবে, যেটা আমরা এই শিয়ালদা সেকশনে দেখেছিলাম। রীতিমতো ট্রেন চালানোর দাবিতে অনেক মানুষ মারমুখী হয়ে ওঠেন লোকাল ট্রেনের দাবিতে। সে দৃশ্য আমরা জানি, সে নিয়ে আমি লিখেছি, বলেছি, হকারদের সঙ্গে অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে। এটা ঘটেছিল। তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে হাওড়াতে একটু এই বিষয়টা সহজ হবে। এই কারণে দেখবেন হাওড়া সেকশনের কোনো প্ল্যাটফর্মে আর কোনো হকার পাবেন না, ওরা তুলে দিয়েছে। এবং হাওড়া স্টেশনে যেখানে এত মানুষ বসতেন বিক্রি বাট্টার জন্য, সেখানে ওরা তুলে দিয়েছে, নেই আর কেউ, পাবেন না একজন কেউ। তার বদলে মাল্টি ন্যাশনাল কর্পোরেটেড বিভিন্ন ঝকঝকে আউটলেট হয়েছে। শিয়ালদাতেও দেখবেন ওরা করেছে, কিন্তু শিয়ালদাতে যে মজার ব্যাপারটা, মজা মানে কি, ওদের কাছে বেশ আমার কাছে বেশ মজা লাগে, এখনও পর্যন্ত বেশ আমি আনন্দ পাই। আমি কেনাকাটা করি ওদের কাছ থেকেই, ঝালমুড়ি থেকে শুরু করে যা যা পাওয়া যায়। আমি মানে খাদ্য বলতে গেলে স্ট্রিট ফুড আমি খাই, সেটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে দেখবেন খেয়াল করে যে শিয়ালদাতে ওরা পারেনি। শিয়ালদাতে এখনও শিয়ালদা প্ল্যাটফর্মে দেখবেন অনেকেই এখনও তাদের দোকান, অস্থায়ী দোকান বজায় রেখেছেন। ঝালমুড়ি বলুন, ফুচকাই বলুন, কেউ পরোটা বা কেউ ডিম সেদ্ধ, এখনও কিন্তু মেন সেকশনের কথা বলছি, মানে আমাদের মানে রানাঘাট বলুন বা এই যে বনগাঁ লাইন যে ট্রেনগুলো কৃষ্ণনগর যেখান থেকে ছাড়ে। সাউথেও আমরা দেখছি ট্রেনে হকার উঠছে, এবং সাউথের স্টেশনগুলোতেও প্রচুর, মানে ওই সোনারপুর লাইন, বারুইপুর, ডায়মন্ড হারবার, মানে শিয়ালদা সেকশনেরই আরেকটি দিক, আপনারা জানেন সেটা। তো এইখানেও দেখবেন আপনাদের মানে প্রচুর হকার এখনও তারা কাজ করছে, তারা জীবিকা অর্জন করছে স্টেশনে, প্ল্যাটফর্মে। আর আমাদের এদিকে তো প্রতিটা স্টেশনে, সেটা খড়দায় বলুন, বেলঘড়িয়াই বলুন, হ্যাঁ, বা টিটাগড়ই বলুন, প্রতিটি স্টেশনে কিন্তু সাধারণ মানুষ ফল নিয়ে বসেন, লেবু নিয়ে বসেন, বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী বা বিভিন্ন তারা বিক্রি করেন। কারণ এখান থেকে কিন্তু ওরা এখনও হটাতে পারেনি, চেষ্টা যে করেনি তা নয়, চেষ্টা করছে, ওরা এখনও চেষ্টা করছে, কিন্তু সহজ হচ্ছে না বিষয়টা। কারণ আপনারা জানেন যে এইটাকে বেসরকারিকরণ করে, রেলটাকে করে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট করার একটা পদক্ষেপ ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে দেখতে পাবেন। মানেটা কি দাঁড়াচ্ছে, কি বুঝতে পারছেন? ওখানে কিন্তু প্রচুর টাকা, ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য প্রচুর টাকা ওরা রেলকে দিয়েছে। আমাদেরই কেউ কেউ যাদের অর্থটা একটু বেশি আছে, মালকড়িটা একটু বেশি আছে, তারাই এটা করেছে। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট মানে কি, অন্য প্রোডাক্ট বিক্রি করা যাবে না, সিম্পল ব্যাপার, তাই তো? অর্থাৎ ওখানে আর কোনো প্রোডাক্টকে বিক্রি করতে দেওয়া হবে না, বা হলেও বেসরকারি যদি কর্পোরেট মনে করে সেখানে তারা করবে। সাধারণ মানুষের ওই মানে যারা ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের কনসেপ্ট, সব ওয়ান ওয়ার গভর্নমেন্ট, তাই তো? ওয়ান ট্রিটমেন্ট, সেটা কি ভ্যাকসিন, ভৌ সব ওয়ান, তাই তো? তো এই ওয়ানের খপ্পরে পড়ে কত মানুষের জীবন জীবিকা যে বিপন্ন হচ্ছে, আগামীতে হবে, সেটা আমরা জানি। তো তারই সূত্রপাত হিসেবে এই যে হাওড়াতে সেকশনে যে ট্রেন বন্ধ করে দেওয়া হলো, অনেকেই আমাকে মেসেজ করেছেন যে স্যার কীভাবে যাব, খুব যাওয়ার ইচ্ছে, তো একান্ত চেষ্টা করছি। তো এটা একদিন দুদিনের জন্য নয়, দীর্ঘকালের জন্য, এই 1 মাসের উপর আবার একটা বোধহয় 2টো পার্টে এটা করবে। এটা কিন্তু শুরু হয়ে গেছে, কারণ জনগণ সেখানে বাধা দেয়নি, লকডাউনের সময় দেয়নি ওরা বাধা, ফল ভুগতে হচ্ছে। আমি বারবার বলেছি, আমার একটা আর্টিকেল আছে, নাম হচ্ছে গ্রেট রিসেট বলে আর্টিকেল আছে, স্ট্যাচুতেও আর্টিকেলটা রেখেছি আমি। সেখানে একটি প্রশ্নের উত্তর আমি সেখানে দিয়েছি, সব জায়গায় কি একই রকমভাবে নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হবে? না, হবে না। যেখানে প্রতিবাদ আছে সেখানে কম হবে বা ধীরে হবে, গো স্লো পদ্ধতিতে হবে। আর যেখানে প্রতিবাদ নেই সেখানে সহজেই হয়ে যাবে। হ্যাঁ,
হাওড়া সেকশন তাই, সেখানে কোনো প্রতিবাদ ছিল না। কিছু বিচ্ছিন্ন প্রতিবাদ দেখেছি আমি, তাও সেরকম নয়। ওখানে হকার ফকার সব তুলে দিয়েছে, কোনো স্টেশনে, হাওড়া স্টেশনের কোনো জায়গায় হকার পাবেন না। আর ওরা মাঝে মাঝে এইরকম বলে, মানে আমাদেরকেই মানে দিয়ে, ওরা মানে কাঁটা দিয়ে কাঁটা তোলে, যে কি হকার থাকার জন্য নিত্যযাত্রীদের যাতায়াতে অসুবিধে হচ্ছে, নিত্যযাত্রীদেরকে বলছি আপনারা প্রতিবাদ করুন, ইত্যাদি ইত্যাদি, মানে আমাদের উপরে দোষটা চাপিয়ে দেয়। হ্যাঁ অবশ্যই, যে ভদ্রলোক নিত্যযাত্রীর নিঃসন্দেহে অসুবিধে হয়, কিন্তু আমার অসুবিধে হয় না, আমি অভদ্র লোক তো। হ্যাঁ, এই অসুবিধের কারণে তারা ভাবছে বা কি সুন্দর ঝাঁ ঝকঝকে প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যাব, মনে হচ্ছে যেন রেল স্টেশন নয়, বিমানবন্দরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। বিমানবন্দর, আহা, বিমানে প্লেনে চড়লাম না, কিন্তু ট্রেনে চড়ছি যেন মনে হচ্ছে প্লেনে চড়ছি। আর বন্দে ভারতের মতো ধন্দে ভারত তৈরি করছে ওরা। এগুলো সব আই ওয়াশ। কিছুদিন পরে যখন দেখবেন আপনার জীবিকাটিও থাকবে না এআই এর দৌলতে, সার্ভিস সেক্টর হলে তো পুরোটাই শেষ, সংযুক্তি হলে তো আলাদা কথা, তবু সেখানে ফাইট করতে পারবেন। তো বহু আগেই বলেছিলাম সব নিয়োগ টিয়োগ বন্ধ হয়ে যাবে। কোথায় নিয়োগ? ওই যে 2016 না তা কদে প্যান্ডেমিকের আগে একটা নোটিফিকেশন আপার প্রাইমারির ছিল, তাই কিছু কিছু নিয়োগ হয়েছে। তাও সেখানে দেখা যাচ্ছে স্কুলে গিয়ে তারা দেখতে পাচ্ছি ম্যানেজিং কমিটি নেই, অ্যাডমিনিস্ট্রেটর নেই, কে নিয়োগ মানে চিঠিটা কে দেবে, অ্যাপ্রুভালটা কে করবে, ডিআই ওদিকে ঝোলাচ্ছে। অনেক রকম কাহিনী আছে, ব্যাপারটা এখানেই শেষ হবে না। কিন্তু তারপরে, ওটা তো আগেকার নোটিফিকেশন, করোনা প্যান্ডেমিকের এই আবহের পরে বা এখন যে সিচুয়েশন চলছে, এরপরে কোনো নতুন নোটিফিকেশনে কোনো চাকরি হয়েছে? স্কুলেই বলুন বা কোনো জায়গায় বলুন, মেজর প্যানেল তৈরি করে চাকরি হয়েছে? এসএসসি হলো? হবে না, বহু আগেই বলেছে। তো তাহলে এই যে আমাদেরকে দিয়ে, আমাদের ভদ্রলোক বানিয়ে দিয়ে, আমাদের এই খেটে খাওয়া মানুষগুলো যারা একটুখানি, যাদের যাদের কি আছে বলুন তো, একটা মানে একটা আলু কাবলি বিক্রি করে একটা মানুষ, চুরমুর বিক্রি করে একটা মানুষ, পরোটা বিক্রি করে একটা মানুষ, সে কার কি আছে? হ্যাঁ, তাকে আমরা সহ্য করতে পারছি না, যেহেতু সে একটু পথে ওখানে বসে আছে এই কিছুক্ষণের জন্য, বা ট্রেনে আপনি যাচ্ছেন, সে হকার বিক্রি করছে, আপনার বিরক্ত হচ্ছে, বা আপনার নিদ্রায় বিশ্রামে বগ্ন ঘটাচ্ছে, বা আপনার যাতায়াতের পথে যখন নামছেন হকার আটকে আপনি দুটো বিরক্তি প্রকাশ করছেন। আপনি ভাবছেন না যে, আপনি ভাবছেন যে আপনি বোধহয় নিরাপদ জোনে আছেন, ইউ আর ইন দ্য সেফ জোন। না না না, এমন ভাবনা ভাববেন না, আপনি নিরাপদ জোনে নেই। আপনার পালা আসছে, এখনও না এলেও পরে আসবে। আর আপনার সন্তান সন্ততি, এগুলো নিয়ে বহু আলোচনা করেছি। খারাপ লাগে যে আমরাই যদি আমাদের শত্রু হয়ে ওঠে, ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা না বুঝি, তাহলে তো ওরা আরও বেশি করে আমাদেরকে সাঁড়াশি আক্রমণে মধ্যে ফেলে দেবে। যাই হোক, একান্ত অনুরোধ করব, পথে ঘাটে হকার পেলে বা কোনো তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তারা আমাদেরই লোক, আমরা জনতা। আপনি অসাধারণ কেউ নন, বড়জন মধ্যবিত্ত বা একটু এই, বাস্তবে কিন্তু মনে রাখবেন যে যারা ওই হাতে পায়ে করে খায়, অন্তত তাদের জীবিকাটা এখনো পর্যন্ত সেফ। যদি তাদের মধ্যে চেতনা ঢুকিয়ে দেওয়া হয়, লড়াইটা ওরাই করবে। আমার বক্তব্য, টেকনোলজি এও অসুবিধে কী আছে? টেকনোলজির এই যে আমি টেকনোলজি ব্যবহার করছি, সমস্যা কোথায়? টেকনোলজি এগোক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে টেকনোলজির উদ্দেশ্য কতিপয়ের মানুষের প্রমোট করে তাদেরকেই সমস্ত ব্যবসা বাণিজ্য তারাই করবে, মানে ওই যাকে বলে বিগ কর্পোরেট করবে, বিগ হাউসগুলো ব্যবসা করবে। তার কারণে এই সাধারণ মানুষ করে খাওয়া মানে সেলফ এমপ্লয়েড মানুষকে ধ্বংস করা হবে। সেই টেকনোলজিকে আমি পদাঘাত করি। যে টেকনোলজি, ঠিক আছে, আপনি একটা শপিং মল বানালেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শপিং মলটা বানিয়ে আশপাশের দোকানগুলোকে তুলে দেওয়া ধান্দা যদি আপনি করেন, তাহলে প্রতিবাদ করবই। আমরা করি, আমি শুধু নয়, আমরা সবাই করি, আমরা যারা রয়েছি। আর আর শরীরের মধ্যে টেকনোলজি, ওটাও পদাঘাত করি। শরীরের মধ্যে আমার কোনো টেকনোলজি, কোনো এক্সপেরিমেন্ট আমি মেনে নেব না। আপনি বানাচ্ছেন, আপনারা গুজুন না, যত খুশি গুজুন, কোনো সমস্যা নেই, আমরা গুজব না। একটা মুভমেন্ট, আন্দোলন আমরা করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, তোমাদের সহযোগিতায়, তোদের সহযোগিতায়। এটা একটা
আমাদের ভারতবর্ষের ইতিহাসে শুধু রাজ্য নয়, এটা একটা যদি গভীরে যান ভাবেন যে কত বড় কাজ আমরা করছি স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে, এ অভাবনীয় বিষয়। মহাকাল আমাদের মনে রাখলো না রাখলো আমি কিছু যায় আসে না, আমি ওগুলো পরোয়া করি না। আমি বর্তমানে বিশ্বাস করি, প্রতিদিন আমি শূন্য থেকে শুরু করি যে কি করলাম, আমি আগে কি কতটা করেছি আমি ভুলে যাই। আমি শুধু ভাবি আজকে কি করলাম, কতটা এগোলাম। এটা একটা যুদ্ধ, এটা ওয়ার, ইটস নট এ ব্যাটল। এখনো আমরা কিছুই দেখিনি, বারবার করে বলি। তাই সেক্ষেত্রে তাদের বলবো যে হাওড়া ব্যান্ডেল সেকশন থেকে যদি আসতে না পারেন, কোনো ব্যাপার নেই। আপনারা অনেকেই বইয়ের খোঁজ করছেন যে না গেলে কি বই পাবো না, নিশ্চয়ই বই পাবেন। তো এতে আমি কিছু মনেও করব না যদি ট্রেনের কারণে আসতে না পারেন। তবে কারণ আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা প্রাণপণ চেষ্টা করবেন আসার। তাও না আসতে পারলে অবশ্যই বুঝতে হবে যে এই কারণেই আসতে পারেন। এবার আমি মূল বিষয়ে চলে যাচ্ছি, তার আগে আর একটা ব্যাপারে মানে আপনাদের তৈরি থাকতে বলি। এটা কি? করোনা প্যান্ডেমিককে কেন্দ্র করে গোটা বিশ্বে অ্যান্টি ভ্যাক্সারের সংখ্যা বহু বেড়ে গেছে। এ নিয়ে আমি নিউজ লিঙ্ক দিয়ে দেবো একটা, আর এগুলো নিয়েই আমি থাকি। ব্যাপক হারে বেড়ে গেছে। তথ্য বলছে করোনা প্যান্ডেমিক আবহে বা বর্তমানেও এখনও এটা চলছে, ভ্যাকসিনের পক্ষে যত পোস্ট হয়, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক সর্বত্র, টুইটার বলুন, এক্স বলুন, সর্বত্র, তার 22 গুণ ভ্যাকসিনের বিরুদ্ধে পোস্ট হয়, ভিডিও হয়, লেখালেখি হয়। এটা সাম্প্রতিক তথ্য। 22 গুণ বেশি হয়। তো ওরা তো ভয় পাবেই, নড়ে চড়ে তো বসেছেই ওরা, তাই নয় কি? আর তাই অ্যান্টি ভ্যাক্সারদেরকে ওরা হু ইতিমধ্যেই ডিক্লেয়ার করে দিয়েছে যে গ্লোবাল হেলথের ক্ষেত্রে, পৃথিবীর স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে, ওরা তো আমাদের স্বাস্থ্যকে বজায় রাখতে বলে প্রতি মুহূর্তে। পৃথিবীর স্বাস্থ্য বজায় রাখতে হলে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এই অ্যান্টি ভ্যাক্সাররা। মানে ভাইরাসের সমকক্ষ আমরা থ্রেট হয়ে গেছি। হ্যাঁ, ওদের কাছে তো আমরা অবশ্যই ভাইরাস। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রেটস টু গ্লোবাল হেলথ কারা? আমরা। কি আমার তো গর্ব হচ্ছে না? আপনারাও গর্বিত হতে শিখুন যে কাজ করছেন। অহংকার নয়, গর্ব। হুব্রিস নয়, প্রাইড হতে শিখুন। কারণ যে কাজটা করছেন আপনারা, আমরা করছি, সেটা সত্যিই বিশ্ব ইতিহাসের একটা নতুন অধ্যায়। ইতিহাস বাঁক নিচ্ছে, অর্থনীতি এবং পৃথিবীর সমাজ দর্শন চিন্তা ভাবনা আস্তে আস্তে বাঁক নিচ্ছে। আমরা এই বাঁক বদলের অংশীদার এবং যোদ্ধা। তো তাই ওরা কিন্তু আগামীতে আমাদেরকে ওরা চিহ্নিত কিন্তু করে ফেলেছে। এখন এআই এর যুগ, বুঝতেই পারছেন। তো ভয় পাবেন না কিন্তু, কারণ আমরা বাড়ছি। 22 গুণ পোস্ট হচ্ছে, ভাবতে পারেন? 22 গুণ, 22 টাইমস মোর। তাহলে আমরা কতটা বাড়ছি বিশ্বজুড়ে। তো ওরা ভয় পেয়েছে, আমরা ওদের চাপে রাখবো, আমরা চাপে থাকবো না। কিন্তু তাই বলে ওই যে বারবার করে বলি, ঢিলেমি নয়, ঢিল দিলেই কিন্তু হয়ে গেল। আমেরিকায় ওরা ক্ষমতায় এসেছে, মানে ট্রাম্প ক্ষমতায় এসেছে, যে অ্যান্টি ভ্যাক্সার হিসেবে ট্রাম্প যাকে নিয়োগ করেছেন, রবার্ট কেনেডি এফ জুনিয়র। তো তিনি পরিচিত মুখ, অ্যান্টি ভ্যাক্সার হিসেবে আমেরিকায় পরিচিত মুখ। তিনি হেলথ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। জানুয়ারি মাসের 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন, আপনারা জানেন। কিন্তু বাকি বিশ্ব, যেখানে বাজার নরম মাটি, ওখানেই তো ওরা এই রিসেটটা চালু করবে। আর আমাদের দেশ একটা বড় বাজার এবং নরম মাটি এখনো পর্যন্ত, আমাদের কিছু কিছু মানুষ বাদ দিয়ে। তাই সজাগ থাকুন, সতর্ক থাকুন। আর একটা বিষয় একজন প্রশ্ন করেছিলেন, আমি গত কফি হাউসের আড্ডায় আমি নিজেই বিষয়টা তুললাম। কি অনেকেই আমাদের মধ্যে যারা সহযোদ্ধা, আমরা যারা রয়েছি, কেউ কেউ মনে করছেন যে হু তো প্যান্ডেমিক ট্রিটি করতে পারলো না, মানে হচ্ছে না।
হ্যাঁ, এখনও পর্যন্ত কিন্তু সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি। ওরা খুব চেষ্টা করছে। আগের ভিডিওতে আমি এটা বলেছি কেন হচ্ছে না, চেষ্টা কেন বিফলে যাচ্ছে। তো এখানে সেই পুনরাবৃত্তি করব না। কিন্তু এখন যেটা প্রশ্ন, হুকে দিয়ে যদি প্যান্ডেমিক টিটি করানো না যায়, তাহলে কি আমাদের মতো দেশ মানে বেঁচে গেল? থার্ড ওয়ার্ল্ড, এশিয়া, আফ্রিকা, তৃতীয় বিশ্ব, প্রথম বিশ্বের মানুষ তো ঘুরে দাঁড়াচ্ছে বা দাঁড়িয়েছে অনেক দেশে, অন্তত বউ ক্ষেত্রে। তাহলে ফার্মাসিউটিক্যাল ব্যবসা কোথায় যাবে? তো একটা জায়নিক শক্তির একটা বড় রকম ইনভেস্টমেন্ট সেখানে ঘটেছে, আমরা জানি। কোথায় যাবে তারা? ফার্মা কোম্পানি তো আগামীতে অ্যান্টিবায়োটিক বন্ধ করে এই যে প্যারাসিটামল গল্পটা করছে, প্যারাসিটামল আসলে ওটার প্রয়োজন নেই, সব ভ্যাকসিন করবে। প্যারাসিটামল কী হলে খান? ফ্লু হলে খান, জ্বর হলে খান। তো আমাদের পোস্তটাকে ব্যান করে দিয়ে, যেটা আমাদের শরীরের হজম শক্তি থেকে শুরু করে পেন কিলার থেকে শুরু করে এই কাজগুলো করে, সেটাকে বিভিন্ন রাজ্যে মানে শুধুমাত্র 3টে রাজ্যে অনুমোদন দিয়ে রেখেছে। বাকি জায়গায় আপনি পোস্ত চাষ করুন, পুলিশ ধরবে কেন? এটা আমাদের খাদ্য, যুগ যুগ ধরে আমরা, হাজার হাজার বছর ধরে আমরা এটা খেয়েছি। তো সেটাকে কেন বন্ধ করা হলো? ওদের প্যারাসিটামলের ব্যবসার জন্য। আমার একটা ভিন্ন ভিডিও আছে, অবশ্যই শুনবেন। কি পোস্ত বনাম প্যারাসিটামল, ইউটিউবেই পাবেন। দ্বিতীয় চ্যানেল, প্রথম চ্যানেল ওরা উড়িয়ে দিয়েছে। এবার ভৌ চলে এলো, এবার প্যারাসিটামলের দরকার নেই, অনেক ড্রাগের আর দরকার নেই। কারণ কি, আপনি জ্বর হলেই প্যারাসিটামলটা খান, কিন্তু ফ্লু ভ্যাকসিনটা যদি নেন সবাই নিয়ে যাবে। একবার নয়, বারবার নিতে হবে। ওরে বাবা, তাহলে ব্যবসা চলবে? আপনি মোবাইল মাসে কি প্রতি মাসে একবার করে চার্জ করেন না? করেন তো। আপনার যদি ডেটা থাকে, সেটা থাকে, উড়ে যায় না? উড়ে যায়, ডেটাটা থাকে না। আপনি যত ইউজ করুন আর না করুন, ও থাকে না। ব্যাপারটা ওই রকম। তো ওরা ভৌ আনছে, এসব ওষুধপত্র তুলে দিয়ে পৃথিবীতে শুধু একটাই জিনিস থাকবে, ভ্যাকসিন। ভৌ বিভিন্ন রোগের, ক্যান্সারেরও চলে এলো। বিভিন্ন ভিডিও রয়েছে তার। কেন? সেটা কি শুধু একবার নেবেন লাইফ টাইম? না না না, লাইফ টাইমের গল্প নেই। একবার আপনি যখন নিয়ে ফেলেছেন, তখন আপনাকে এমন ওরা সিস্টেম, হ্যাঁ, বডিকে হাইজ্যাক করে নেবে। আপনাকে একটা সময় অন্তর অন্তর নিতেই হবে। আর আমাদের ইমিউন সিস্টেম অনাক্রম্যতা কোথায় গিয়ে দাঁড়ায়? যারা প্রাকৃতিক পন্থায় জীবনযাপন করছেন, ফিরে এসেছেন খাদ্য সেভাবে, আমি এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, এবং আমার সহযোদ্ধারা অনেকেই সচেতন, তারা এটাকে ওয়ার্ড আপ করতে পারবেন বলে আমার বিশ্বাস। কারণ তাদের মধ্যে এখনও কোনো অসুস্থতার পার্শ্ব প্রতিক্রিয়া আমার পরিচিত সার্কেলে, মানে যারা আমার সঙ্গে আছেন, কোনো খবর আমার নেই। এটা খুব ভালো খবর। কিন্তু বাকিদের ক্ষেত্রে বলা যাচ্ছে না। যদি তারা প্রাকৃতিক পন্থায় এখন থেকে না ফেরেন, স্বাস্থ্য নিয়ে না ভাবেন, তাহলে ইমিউন সিস্টেম কোথায় যাবে আগামীতে? এই ডেঙ্গু বলুন, অমুক বলুন, এই রোগগুলো নিয়ে ওরা কেন এত ভৌ আমদানি কেন করছে? ওরা জানে যে ইমিউন সিস্টেম যখন তলানিতে চলে যাবে, কাজ করবে না, তখন মানুষ যে রোগগুলো অনায়াসেই ওয়ার্ড আপ করতে পারত তাদের ইমিউনিটি দিয়ে, সেগুলো তারা পারবে না। তখন তারা অসুস্থ হতে থাকবে। আর তাদেরকে এই অসুস্থতাকে থেকে উদ্ধার করার জন্য মহৎ কার্যক্রম হিসেবে ভ্যাকসিন সামনে দিয়ে বলা হবে, এই নিন মহৌষধ, এই নিন অমৃত, গ্রহণ করুন এবং আপনি বেঁচে যাবেন। তাই তো, এটাই ওদের কৌশল, ইমিউনিটিকে ধ্বংস করা। দে টার্গেটেড আওয়ার ইমিউনিটি, আওয়ার ইমিউন সিস্টেম। বাজার তৈরি করে নিল ওরা। তবে ব্যাপারটা এত সহজ নয়, কারণ আমাদের হিউম্যান বডি এতটাই একটা পাজল, মিরাকল। আমি তো অবাক হয়ে যাই কিভাবে, ভাবুন দেখি, আমাদের কোটি কোটি সেল কিভাবে, কি নির্দিষ্ট নিয়মে কাজ করে চলেছে, প্রকৃতির তৈরি, কিভাবে কাজ করে চলেছে। তো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওদের যে প্ল্যান, প্রোগ্রাম কতটা সফল হবে সেই নিয়েও আমার সন্দেহ আছে। যদিও আমরা জানি যে মৃত্যুর মিছিলটা বাড়ছে, তবুও আমার মধ্যে একটা আশা আছে। আমাদের ভারতবাসী, আমাদের তৃতীয় বিশ্বের দেশ, সেখানকার অনেক মানুষ
যে জল ওরা খেয়ে হজম করতে পারে না, যে কোল্ড ড্রিঙ্কস ওদের জন্য আলাদা, জানেন তো? হ্যাঁ, ওরে বাবা, ওদের কোলা আলাদা। আমাদের ওইটা নিয়ে মামলা হয়েছিল, তখন ওরা বলেছিল যে আমাদের দেশের মানুষের হজম শক্তি নাকি বেশি, তাই কোলাতে যে রাসায়নিক থাকে, কেমিক্যালস থাকে, সেগুলো কেউ নাকি হজম করে নিতে পারে। কথাটা খুবই অমানবিক। কিন্তু তবুও আমি এটা বলবো যে আমাদের দেশের মানুষের সংখ্যা অনেক এখনো পর্যন্ত, এবং ওদের দেশের শরীর যেমন বহুদিন আগে ফার্মা কোম্পানি ঘষতে 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 শেষ করে দিয়েছে, আমাদের এখানে সে অর্থে সবাইকে গুঁজে দেওয়া হলো এই করোনা ভ্যাকসিনই প্রথম একটা বড় সংখ্যায়, প্রথম ডোজ 98%, যা তথ্য বলছে। এই হারে ফার্মা কোম্পানির থাবা আগে কখনো আমাদের দেশে পড়েনি। তাই এখন থেকে তারা যদি সতর্ক হন, এরপরে যদি আরও বুঝতে থাকেন তাহলে কিছু করার নেই। কিন্তু এখন থেকেই আরও সতর্ক হন তারা, আমার মনে হয় তারা ওই 2টো ডোজ নিয়েও, 3টে ডোজ নিয়েও যদি তারা আগে ফার্মা কোম্পানির ফাঁদে না পড়ে থাকেন, এগুলোই যদি তার প্রথম এইসব ডোজের যাত্রাপথ হয় আর কি, তারা ওভারকাম করে নেবেন, পারবেন বলে আমার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে তো বাঁচতে হয়। যদিও স্পাইক প্রোটিন তৈরি হয়ে চলেছে, কন্টিনিউয়াস প্রসেসে তাদের শরীরে তৈরি হয়ে চলেছে, কিন্তু ওই যে প্রকৃতির একটা শক্তি আছে, যে শক্তিকে মানুষ অতি সহজেই পরাজিত করবে আমি বিশ্বাস করি না। লোভ লালসার রূপায়ণের জন্য সেটা খুব সহজেই হয়ে যাবে এটাও বিশ্বাস করি না। যাই হোক, এবারে তাহলে হ্যাঁ, হুকে দিয়ে যদি না করতে পারে তাহলে কি করতে পারে? ওরা পারে, সব পারে, কারণ ওরাই বানিয়েছে। ইউএনও যারা বানিয়েছিল আপনারা জানেন, 1946 সালে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, ইউএনও বানিয়েছিল ওই আমেরিকা তখন। এখন তো চীনও পাশাপাশি জায়নিক শক্তির একটা ভার কেন্দ্র। তো সেই ইউএনওকে ওরা মেনে চলেছে সবসময়? একদমই মেনে চলেনি। একটা ছোট্ট উদাহরণ বলি, সাদ্দাম হোসেন 2003 সালে যখন তাকে শেষবারের মতো আক্রমণ করে ধ্বংস করে দেওয়া হলো, 1991 প্রথম গালফ ওয়ার, কিন্তু সেই সময় তবুও ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের একটা সম্মতি ছিল, অ্যাপ্রুভাল ছিল, কারণ সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেছিলেন। কেন কুয়েত আক্রমণ করলেন সাদ্দাম হোসেন, ইত্যাদি ইত্যাদি, এর নেপথ্যে কী ছিল, প্যান আরব ঐক্য কেন, বাথ পার্টি কেন জন্মেছিল, এই নিয়ে আমার পরবর্তী একটি বই আমি লেখা শুরু করেছি, জানি না শেষ করতে পারবো কিনা। খুব ইন্টারেস্টিং বই। পৃথিবীর এর আগেও যখন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, আমি এই জায়নিস্টরা কীভাবে নিজের জনতাকেও আঘাত করতে পরোয়া করে না, যাতে করে বিশ্বের মানুষকে দেখানো যায় ওই যে ওরা টেরোরিস্ট, ওরাই সব করছে বলে, নির্দিষ্ট শুধুমাত্র মুসলমান নয়, যে কোনো শ্রেণীর মানুষকে ওরা দাগিয়ে দিতে পারে প্রয়োজনে। নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ বলে একটা কথা আছে, সেই ঘটনাগুলো সেখানে তুলে ধরবো আমি, তথ্য সহকারে, একেবারে তথ্য সহকারে। চমকে যাবেন যে কোনো রাষ্ট্র কিভাবে নিজের দেশের মানুষের ওপর আক্রমণের পরিকল্পনা করে, এবং যাতে অন্য দেশকে দোষ দেওয়া যায়, অন্য গোষ্ঠীকে দোষ দেওয়া যায়, এবং তারপরে কার্যোদ্ধার করা যায়। এই হচ্ছে জায়নিস্টদের মস্তিষ্ক। যাই হোক, তো এই সাদ্দাম হোসেনকে কিন্তু যখন ওরা আক্রমণ করলো 2003 সালে, শেষবারের মতো তাকে বিচারের প্রহসন করে হত্যা করা হলো, ফাঁসিতে ঝোলানো হলো, সে সময় কিন্তু ওরা সিকিউরিটি কাউন্সিলের কোনো ধার ধারেনি, নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন ছিল না সেই আক্রমণে। আপনারা জানেন, অন্য দেশ আক্রমণ করতে গেলে ওরা ইউএনওকে বানিয়ে রেখেছে, এবং ইউএনওর মধ্যে পার্মানেন্ট মেম্বার 5টি আছে আপনারা জানেন, এবং সেক্ষেত্রে ওই পার্মানেন্ট মেম্বারে কেউ একজন যদি আপত্তি জানায়, ভেটো দেয়, তাহলে কিন্তু অন্য দেশ আক্রমণ করা যায় না। অন্য দেশ কেন আক্রমণ করবে? ওই যে শান্তি রক্ষার জন্য, জনগণের ওপর অত্যাচার হচ্ছে, শান্তি রক্ষার জন্য আন্তর্জাতিক বাহিনী পাঠাতে হবে, এই রকম ক্লজ আছে সেখানে, সংক্ষেপে বললাম। তো সাদ্দাম হোসেন জনগণের ওপর নাকি খুব আক্রমণ করছিলেন, প্রচুর অত্যাচার করছিলেন, এরকম প্রচার করা হয় আর কি। আসলে সাদ্দাম হোসেন নতুন বিশ্ব ব্যবস্থার একটা বড় রকম কাঁটা ছিলেন, তথ্য আছে আমার কাছে, কোনো চাপ নেই, তথ্য ছাড়া কথা বলি না আমি। তো তবে হ্যাঁ, তথ্য দিয়ে কিছু হয় না, বিশ্লেষণ লাগে, বুঝতে হয়, তবেই তো তথ্য আসে। তো সেই
উদ্দেশ্যে সাদ্দাম হোসেনকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। চেষ্টা হয়েছিল অনেক আগে থেকে, কিন্তু পারেনি। কিন্তু ওই 2003-এ কী করলো, যখন বুঝতে পারলো ওরা প্রাথমিকভাবে সেই নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছিল, কিন্তু হাওয়া দেখে বুঝতে পারলো ভেটো পাবে ওরা, মানে ভেটো কেউ দেবে, রাশিয়া ভেটো দেবে বা কেউ ভেটো দেবে, করা যাবে না এটা। আর সেই সময় রাশিয়া হবে, এখন তো পুরো দালাল হয়ে গেছে, ক্যান্সার ভ্যাকসিন বানাচ্ছে, স্পুটনিক বানালো ওই ভ্যাকসিন আর কি, করোনার ভ্যাকসিন। তো তখন ছিল না, তখন পরিস্থিতিটা অন্যরকম ছিল একটু। যখনই ওরা বুঝতে পারলো যে এই ইরাক আক্রমণের ব্যাপারটা নিরাপত্তা পরিষদে সবাই সম্মত হবে না এবং ভেটো পড়বে, তাই ওরা নেটোকে নিয়ে, নেটো আমেরিকান জায়নিস্ট শক্তির যুদ্ধবাজ বাহিনী, নেটো যা সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে, নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেই নেটোকে নিয়ে এবং নেটোর যে রাষ্ট্রগুলো আছে, জায়নিস্ট শক্তির যে রাষ্ট্রগুলো, তাদেরকে নিয়ে ইরাক আক্রমণ করলো সাদ্দাম হোসেন। তারপরে তো এতগুলো দেশ, অস্ত্রধর দেশ, আকাশপথে, স্থলপথে, ওর থেকে মিসাইল ছুটছে, ওদিক থেকে ইসরায়েল, ইসরায়েল তো জানেনি, সব মিলে কতদিন লড়াই করবেন সাদ্দাম হোসেন, শেষ হয়ে গেল। তার মানে কি তখনও তারা কিন্তু ইউএনওকে মানেনি, নিরাপত্তা পরিষদকে মানেনি, পাত্তা দেয়নি। কি বুঝলেন? হুকে পায়ের তলায় রাখতে ওদের মিনিট লাগবে যদি মনে করে। তাই ওই আশায় থাকবো না আমরা যে প্যান্ডেমিক টিটি হবে না মানে ব্যাস, মানে হলো না মানে আমরা পরে আর প্যান্ডেমিক আসবে না, পরে আর বউ আসবে না, এই স্বপ্ন রাজ্য থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। বহু উদাহরণ আছে, আমি একটি দিলাম মাত্র। এবার প্রসঙ্গে চলে আসি, ডিজিটাল অ্যারেস্ট কি, কলার টিউনে কেন এলো? আপনারা জানেন যে আপনার ফোনে, আপনার মোবাইলে, একটা অবশ্যই মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, অবশ্যই অনলাইন ব্যাপারটা থাকতে হবে, আপনার ফোনে ইন্টারনেট থাকতে হবে, কানেক্টিভিটি থাকতে হবে, কোনো অডিও কল বা ভিডিও কল আসতে পারে। কি যে আপনি কোনো ড্রাগের, আপনার বিরুদ্ধে সিবিআই লেগেছে, বা আপনার বিরুদ্ধে কোনো এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ থেকে অ্যাকশন নেওয়া হচ্ছে, কারণ আপনি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, কোনো অবশ্যই কোনো ড্রাগ ডিলিং হতে পারে, বা অন্য যে কোনো বেআইনি কাজকর্ম, স্মাগলিং হতে পারে, বা অবৈধ লেনদেন হতে পারে, এর সঙ্গে আপনি যুক্ত, এরকম একটা প্যানিক তৈরি করা হয়। এবং সেক্ষেত্রে যে কল আসছে সেটা ভিডিও কল হলেও সেখানে যিনি করবেন তিনি রীতিমতো ইউনিফর্ম পরে থাকবেন, সেটা তিনি নাকি পুলিশ অফিসার হতে পারেন, সিবিআইয়ের ব্যাজ থাকতে পারে, তার অফিসের ছবিও আপনি পেতে পারেন সেখানে ভিডিওতে। মানে মনে হবে যেন সত্যি সত্যিই কোনো সরকারি প্রতিনিধি, জজ থেকে শুরু করে সে যেই হোক না কেন, প্রতিনিধি আপনাকে বলছে যে আপনি আইন অমান্য করেছেন, আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। কিন্তু আপনি যদি এত টাকা দেন এই অ্যাকাউন্টে, তাহলে আপনার বিরুদ্ধে আমরা এগোবো না, মানে তদন্ত বন্ধ হয়ে যাবে, এরকম একটা সংক্ষেপে। ওটাই ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্টের বিরুদ্ধে কিন্তু আমাদের ওই যে আইনে, আইপিসি বলুন, এর মধ্যে ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারটা আমার নেই আর কি। থাকবে কি করে? এটা তো একদম সাম্প্রতিক ঘটনা ঘটছে। তো এবার বলুন, হাস্যকর নয়? তার জন্য অ্যালার্ট করা হচ্ছে আমাদেরকে। ব্যাপারটা কি হলো? ধরুন আপনার কাছে এরকম একটা কল এলো, কোনো সিবিআই থেকে এলো বা কোনো আধিকারিক কল করলো, ভিডিও কলই ধরে নিলাম, করলো আপনাকে বললো আপনাকে এসব ভয় দেখানো হলো। আপনি ভয় পাবেন? যদি আপনি সত্যি সত্যি ওগুলোর সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই ভয় পাবেন। এটা বলে চোরের মন পুলিশ পুলিশ বলে একটা কথা আছে, তো ভয় পাবেন। সেক্ষেত্রে আপনি সত্যিই ভয় পাবেন। কিন্তু আমাদের দেশের কতজন মানুষ এসব বড় বড় ধরনের কারবারের সঙ্গে যুক্ত আছে বলুন দেখি? হাতে গোনা। তারা তো ভয় পাবেনি, তারা ভয় পাওয়ার পেলেন এবং তাদের টাকা চলে গেল, তারা দিয়ে দিলেন টাকা, আমি খুব খুশি, কোনো সমস্যা নেই, দিন তাদের জন্য কেন আমি তাদের জন্য কি ভিডিওটা করছি না? আপনার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা আছে বা আপনার কাছে আছে,
সেটা ওরা জানে, ওরা তো জানবে, না জানলে কি করবে আপনাকে? ওই আমার কাছে তো এরকম ফোন আসেনি, আসেনি এখনো। যাদের কাছে টাকা পয়সা কিছু না কিছু আছে, লাখ টাক অন্তত কোটি না হলেও কয়েক লাখ আছে, তাদের কাছে আসতে পারে বেশ। কিন্তু লাখ থাকলে মানেই কি আপনি করাপ্টেড? না, আমি তা বলিনি। কিন্তু আপনি ভয় কখন পাবেন? আমি আসছি সুব্রত বিশ্বাস, ওটাতে পরে আসছি। হ্যাঁ, ওটা তো অবশ্যই। ভয় কখন পাবেন? যদি আপনার মধ্যে কোনো ত্রুটি থাকে বা এই ধরনের আইন অমান্য করেছেন বলে আপনি সচেতনভাবে মনে করছেন আপনি করেছেন, ইউ হ্যাভ ভায়োলেটেড সার্টেন ল, তখন ভয় পাবেন, তাই তো? স্বাভাবিক। এ একটা কারণ। আর একটা কারণ কি ভয় হতে পারে, খুব রেয়ার ক্ষেত্রে সেটা, আপনি খুব গোবেচারা মানুষ, আপনি কিছু বোঝেন না, আপনি ভয় পেয়ে গেলেন, এটা সংখ্যাটা কম। প্রথমত আপনার অ্যাকাউন্টে যদি ভালো রকম টাকা পয়সা থাকে, না হলে ওরা এসব করবে না, ওদের সময় কোথায় থাকে। এবং আপনি একই সাথে গোবেচারা, আপনি স্মার্টফোন ব্যবহার করছেন, আপনি আপনার ফোনে ভিডিও কল করা যাচ্ছে, সবই করা যাচ্ছে, অথচ আপনি গোবেচারা। এই কম্বিনেশনটা আমি মানতে পারি না, খুব কঠিন এই যুগে দাঁড়িয়ে। তাহলে ওরা শিকার বেছে নিচ্ছে যেখানে গ্রিনারি আছে, হরিয়ালি আছে, তাদেরকে বেছে নিচ্ছে। এবার দেখুন ওরা জানলো কি করে। হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবেই সহজ পদ্ধতি হলো কোনো ভিডিও কল না নেওয়া। ভিডিও কল আপনি কেন নেবেন? অচেনা নাম্বার থেকে আপনি কল কেন নেবেন? প্রথমে মানে আপনার যদি কেউ থাকে, সে আপনাকে মেসেজ করবে যে ভিডিও কল করতে চাইছি, তুই কেটে দিচ্ছিস কেন, আলাদা কথা, তখন আপনি বুঝে গেলেন। কিন্তু আপনি আননোন নাম্বার থেকে, আননোন কোনো সোর্স থেকে আপনি এই ধরনের কল কেন আপনি নেবেন? প্রথম ব্যাপার। কিন্তু নিয়ে ফেলেছেন হয়তো, দেখা গেল আপনি খেয়াল করেননি বা কৌতূহলবশত অতটা ভাবেননি, সেটা আলাদা কথা। তো সেই ক্ষেত্রে প্রথম ব্যাপার হলো আপনি তো এগুলো করেননি, তো আপনি ভয় পাবেন কেন? হেসে উড়িয়ে দিন, কেটে দিন। আর যদি করে থাকেন এসব কাজকর্ম এবং আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে, তাহলে তো আলাদা ব্যাপার, তবুও আপনাকে কিছু করতে পারবে না ওরা, কারণ ওই তো পয়সা দিলে তদন্ত বন্ধ হয়ে যাবে। এরা পুলিশ বলবে কখনো? আপনাকে কেউ বলবে, সিবিআই, যে আপনি এই অ্যাকাউন্টে টাকা ফেলে দিন, ডিপোজিট করুন, আপনার বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেবো আমরা? এটা কেউ বলে? হাস্যকর না? বলে না। আপনার কমন সেন্স সেখানে কাজ করলে কিছুই করতে পারবে না। বাহ, তাহলে কেন এসব করা হচ্ছে? কেন এসব করা হচ্ছে আসছি এক এক করে। এটা আসলে অন্য কোনো ওদের পরিকল্পনা, তার একটা ছক ওরা এখন থেকে সাজিয়ে রাখছে। এবার আসুন, এই রকমভাবে কত লক্ষ মানুষকে ওরা মানে মুরগি বানিয়েছে, কোনো ডেটা আছে? নেই। সোশ্যাল মিডিয়াতে এরকম খবর আমরা পেয়েছি এই পর্যন্তই। আপনাদের কজনের ফোনে এইরকম খবর ফোন এসেছে? সে অ্যাপস থেকে হোক বা যাই হোক না কেন, ইন্টারনেট কলিং থেকে হোক, খোঁজ নিয়ে দেখুন, পাবেন না, কম। তা সত্ত্বেও কেন ওরা কলার টিউনে ঢুকিয়ে দিল ব্যাপারটা? করোনার ভৌ না হয় সবার জন্যই ছিল, করোনার প্যানিক সবার জন্যই বরাদ্দ ছিল, তাই কলার টিউনে ঢোকানো হয়েছিল। কিন্তু এই ঘটনাটা, যেটা 1% লোকের ক্ষেত্রেও ঘটেনি, সেটা কেন ঢোকানো হলো কলার টিউনে? মানুষের মধ্যে কেন হ্যামার করা হচ্ছে? এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। এটা নয়, সাম্প্রতিক এটা নয়, ফ্রড তো আগেও হয়েছে, এটা শুধু ওই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে ফ্রড হচ্ছে এমন নয়। আগেকার ঘটনা, আমার পরিচিত একজন ব্যক্তি, অর্ধ পরিচিত বলা যায়, তিনি একদিন আমাকে ফোন করে কথায় কথায় বলছেন যে তার অ্যাকাউন্টে, তার নাকি একাধিক অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট থেকে, একটা অ্যাকাউন্ট থেকে, তার বয়স 80-র উপরে, তার সন্তান, একজন না দুজন সন্তান আমেরিকায় এস্টাবলিশড,
ভালো মাইনে ডলারে পান। তো তার অ্যাকাউন্ট থেকে নাকি ফ্রড করে 25 লক্ষ টাকা না 30 লক্ষ টাকা নিয়ে নিয়েছে কেউ। কোনো ওটিপির গল্প আছে, উনি বুঝতে পারেননি, যাই হোক। তো আরও অ্যাকাউন্ট আছে, সেখানে কিছু করতে পারেননি। তো উনি খুব এই দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন। আমি অবশ্যই তাকে সমর্থন জানিয়ে বললাম, হ্যাঁ অবশ্যই এটা তো অন্যায়, আপনি সাইবার ক্রাইমে করুন। বলে হ্যাঁ সে জানিয়েছি, পুলিশে যান, সে জানিয়েছি। তখন আমি একটা কথা না বলে না বলে থাকতে পারলাম না। কিছু মনে করবেন না, আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন। তাকে বললাম, আপনিও তো একটা বড় অশ্লীল অন্যায় করেছেন। ওটা তো অন্যায় ওরা করেইছে, এটা তো জালিয়াতি, ফ্রডকে তো সমর্থন করা যায় না। কেন কেন কি করলাম? আপনার 80 বছর বয়স হয়ে গেল, আপনার এত টাকা কেন, কি জন্য রেখেছেন? একটা অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকা নিয়ে নিল, আরও অ্যাকাউন্টে নাকি বলছেন সব মিলিয়ে। আপনি আমাকে খুলে গল্প করেন, ভালো কথা, এবং অনেক রকম পরামর্শ চান আপনারা, আপনি কি করে বাঁচাবেন অর্থ, কি করবেন, কোথায় ইনভেস্ট করবেন, সেটা এইভাবেই তো আলাপ আর কি, মুখোমুখি কখনো দেখা হয়নি। বললাম না, ওরা অনেক মানুষ আছেন যারা এই অর্থ বাঁচানোর জন্য আমাকে কল করেন, কিভাবে কি করব। ওই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে প্রবলেম হচ্ছে, কত রকমের টাকা পয়সা উবে যাবে, অ্যাকাউন্ট উবে যাবে, এইসব আর কি। তখন বললাম, আপনার সন্তানরা এস্টাবলিশড, হ্যাঁ, আপনার 80 বছর বয়স হয়ে গেছে, তো আপনার আশপাশে কি কোনো গরিব দুঃখী আপনার চোখে পড়ে না? মার্জনা করবেন। আপনিও এটা মানে আপনি যেটা করেছেন সেটাও একটা সামাজিক অন্যায়, অশ্লীল বলে আমার মনে হয়। কি করে না তো, কি কাজে লাগবে, কি লাগে, এত কি করতে লাগে? উনি আমার ওপর একটু খেপে টেপে গিয়েছিলেন, স্বাভাবিক, ঠোঁট কাটা লোক আমি। তো যাই হোক, তারপরে আর কথাবার্তা হয়নি। তো এই যে জায়গাটা, এটা আমরাই তৈরি করেছি। আমরা বিল গেটসকে দোষ দেবো, মুখকে দোষ দেবো, আর আমাদের মধ্যে যে বসে থাকবে সেটাই তো, বড় আর ছোট। আপনি এটা ভাবুন না কেন, 2 সন্তান, এস্টাবলিশড, আমেরিকায় থাকে, অর্থের কোনো সমস্যা নেই, বাড়ি গাড়ি সব আছে, হ্যাঁ, সব কিছু আছে, তো তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পচে যাচ্ছে। কি করতে? হ্যাঁ, এবারে আসি প্রসঙ্গে, কেন এটা করা হচ্ছে। তবে হ্যাঁ, এই ধরনের মানুষের সঙ্গে যদি এগুলো হয় না, আমার খুব একটা দুঃখ হয় না। অবশ্যই এটা অন্যায়, হওয়া উচিত নয়, কিন্তু আমার খুব একটা দুঃখ হয় না। তার চেয়ে একটা ভিখারির যদি 100 টাকা হারায়, তার সেই দিনের উপার্জন বলবো না, বা দান ভিক্ষা যাই বলুন না কেন, বা একটা ফেরিওয়ালার যদি 200 টাকা হারায়, সেদিনের উপার্জনটা আমার কাছে অনেক বেশি বেদনাদায়ক, কষ্টের। এবারে আসুন, এটা কেন করা হচ্ছে, এত কম লোকের সঙ্গে হচ্ছে, এবং কত লোকের অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে। টপ লেভেলে এটা হচ্ছে না, মিডল ক্লাসের মধ্যে কিন্তু কিছু লোকের হাতে টাকা আছে, এটা মানতেই হবে। কিছু লোকের হাতে টাকা আছে, বিলিয়নিয়ার না হলেও, মানে মিলিয়ন মিলিয়ন ডলার না হলেও কোটি কোটি টাকা আছে ব্যাংকে, কোটি টাকা আছে। এগুলোকে ওরা এভাপোরেট করতে চাইছে আগামীতে। কারণ কি, মনে রাখবেন, আপনার কাছে টপ লেভেল না হলে, টপ লেভেল তো ইনভেস্ট করে, এই যে আদানি ইনভেস্ট করছে, জায়নিস শক্তির বুর্জোয়া, ওদের সঙ্গে নাহলে তো ওরা করতেও পারবে না, কাজও করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরুন আপনি একটা মধ্যবিত্ত মানুষ, কোনোভাবে শেয়ার ফেয়ারে খাটিয়ে বা ভালো চাকরি করতেন বা ব্যবসা করিয়ে আপনার অ্যাকাউন্টে কোটি টাকা আছে। সেই টাকাটা দিয়ে আপনি প্রাকৃতিক সম্পদ কিনতে পারেন ইচ্ছে করলে, জমি কিনতে পারেন, অমুক কিনতে পারেন, সোনা কিনতে পারেন। অনেকেই সেটা করছেন বুদ্ধিমানরা, কারণ ফিয়াট কারেন্সির ভরসা নেই। বহু আগে এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। কিন্তু ওরা সেটা চাইবে না। মনে আছে 500 টাকার নোট ওই যে ডিমনিটাইজেশন করলো কেন? ক্যাশ, ওরা মধ্যবিত্তের হাত থেকে বা যাদের হাতে ক্যাশ আছে সেগুলোকে, ওরা অ্যাকাউন্টগুলোকে
ওরা ফাঁকা করতে চাইবে বিভিন্নভাবে। বিশুকে দিয়ে মনে আছে ওই যে মাংস বিশু, ওই ওরা ল্যাব মিট প্রমোট করার জন্য, কর্পোরেট মিট প্রমোট করার জন্যই কিন্তু ওরা এই ভাগাড়ের মাংসের অধ্যায়টা এনেছিল। সামাজিক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্র বাদ দিন, সামাজিক ক্ষেত্রে, আর্থসামাজিক ক্ষেত্রে বড় ঘটনা উপর মহলের কারসাজি ছাড়া ঘটে না। ওই যে কেনেডি, থিংস ডোন্ট হ্যাপেন, দে আর মেড টু হ্যাপেন, ব্যাপারটা এখানেও তাই। ওরা আগামীতে এই প্যানিকগুলো ওরা কেন করে রাখছে, কিছু মানুষের ক্ষেত্রে ঘটছে, হয়তো মিডিয়াকে দিয়ে আমাদের সামনে বারবার করে ভয় দেখাচ্ছে, এখন কলার টিউনে চলে এসেছে। কারণ কি? সতর্ক থাকুন। মনে আছে কোনো জায়গায় দাঙ্গা বাঁধিয়ে ওরা সেই এলাকায় এক ধরনের লকডাউন কারফিউ করে দেয় দিনের পর দিন। আমরা সাম্প্রতিককালে ওই যে দেখলাম, বেলডাঙ্গায় দেখেছি, সায়ন হালদার বলে একজন নাকি ধরা পড়েছেন। সেটা তো মোহরা গুঁটি। হঠাৎ করে সেই পলিটেকনিকের ছাত্রের মনে হলো সে ওটা করে দিল, আল্লাহকে নিয়ে গালিগালাজ করে দিল, পেছনে কেউ নেই, কোনো থিঙ্ক ট্যাঙ্ক নেই ভেবেছেন? আছে, যারা এই কাজগুলো করায়, আমাদের ঘুঁটি বানায়, আমরা না বুঝে সামিল হয়ে যাই। কেউ অর্থের কারণে, বেকারত্বের কারণে, পয়সা কড়ির লোভে সামিল হয়ে যায়। তো এগুলো ঘটানো হয়। মনে রাখবেন, যারা অ্যান্টিভাইরাস তৈরি করে আপনার ল্যাপটপের জন্য, কম্পিউটারের জন্য, তারাই ভাইরাস তৈরি করে। এটা ভ্যাকসিনের ক্ষেত্রেও সত্যি। ভাইরাস তৈরি করুক বা প্যানিকবাজি করুক, যাই হোক না কেন, তৈরি করে ওরা। ব্যাপারটা এখানেও তাই। যেমন করে দাঙ্গা বাঁধিয়ে কোনো এলাকাকে কারফিউ করে দিয়ে সেখানকার ব্যবসা বাণিজ্যকে আগামীতে শেষ করা হবে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই যেমন লোকাল ট্রেন যখন এক্সপেন্সিভ হয়ে যাবে, লোকাল ট্রেন আর থাকবে না, ইন্টারসিটি চলবে, 5 টাকার জায়গায় 50 টাকা বাড়া হবে, তখন দেখবেন অনেক সেলফ এমপ্লয়মেন্ট, অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে। রিলেটেড তো, তাই না? আপনি এবং সস্তা যে আপনারা খাচ্ছেন, এবং সস্তায় সবজি লোকাল ট্রেনের ভেন্ডরে করে আসছে, সেই সবজির দামও বাড়বে, এবং সেটা পুরো কর্পোরেটকে দিয়ে এই কাজগুলো করাতে চাইছে ওরা। ওই যে সব রিলায়েন্স প্রেস হয়েছে, সময় লাগবে, টার্গেট ওটাই। তাহলে এই যে মানি ফ্লো, মধ্যবিত্তের হাতে যে মধ্যবিত্তের বিনাশ, আমি বারবার করে বলেছি, মধ্যবিত্তের বিনাশ, এই ফিয়াট কারেন্সির মধ্যবিত্ত, এই ফিয়াট কারেন্সিকে যদি ওরা কন্ট্রোল করতে চায়, যে ওরা যদি মনে করে যে না, কোনো পার্টিকুলার এলাকা, পার্টিকুলার শহরকে, এই মানুষগুলোকে, এখন তো আধার কার্ডের দৌলতে প্রত্যেকেই অ্যাকাউন্ট ওরা জানে, এ বন্ধ করে দেবো অ্যাকাউন্টগুলোকে। কি কারণ দেখাবেন তাহলে? দেখাবে তারা ওই যে এসব হচ্ছে। যেমন করে করোনার প্যানিক ছড়িয়ে আপনাকে ঘরের মধ্যে আটকে দিয়েছিল, তেমন করে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, ফ্রড হচ্ছে, এই ভয় দেখিয়ে যদি আপনাদের অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেয়, কি করবেন? এলাকা ভিত্তিক, যে ওই এলাকায় এটা ঘটছে, এত সার্ভেলেন্স, এত এআই, ওরা আপনার প্রতিটি খবর, খোঁজ খবর পাচ্ছে, আর ওরা এগুলো জানে না বলছেন? কারা করছে? ওরা ট্রেস করতে পারে না? ক্রিমিনাল ধরার ক্ষেত্রেও দেখবেন না কেন, কোনো বড় সড়ো লোক যখন কোনো ক্রাইম করে, বা ওদের লোক যখন কোনো ক্রাইম করে, তখন তাদের আর পাওয়াই যায় না, তাই খুঁজেই নাকি পাওয়া যাচ্ছে না। কেউ কেউ তো আবার আমেরিকায় গিয়ে বসে থাকে, জনগণের টাকা হাতিয়ে বসে থাকে, তাদের কিছু করা হয়? হয় না। ছোটোখাটো পেটি অপরাধী, তাদেরকে পুলিশ সহজেই খুঁজে পায়। ব্যাপারটা ওই রকম, খুঁজেই নাকি পায় না, এমন অবস্থা। তাহলে এই যে প্যানিকবাজি করা হচ্ছে, এটার শুরু মাত্র। এটাই আগামীতে দেখবেন ডিজিটাল অ্যারেস্টের যে ব্যাপারটা ওরাই প্রমোট করছে, করে আগামীতে আপনার অ্যাকাউন্ট, আপনার অর্থ, ফিয়াট কারেন্সি, যেটা ওরাই তৈরি করেছে, পরে তো ভাতার যুগ আসছে আপনারা জানেন, তো আপনার হাতে বেশি বেশি টাকা থাকবে,
অথচ আপনি ওদের খাতায় ইউজলেস ইটার হয়ে গেছেন, আপনার সার্ভিসের আর ওদের দরকার নেই। আপনি যে আপনার কাছে যে স্কিল আছে সেটা ব্যাকডেটেড হয়ে গেছে, আউটডেটেড হয়ে গেছে, আর লাগবে না ওদের। সেই অবস্থায় ওরা কেন এটা অ্যালাউ করবে আপনাকে? আপনি ফিয়াট কারেন্সি দিয়ে লাইফ এনজয় করবেন, মাছ, বড় বড় মাছ খাবেন, মাংস খাবেন, সব কিছু খাবেন, পৃথিবীর সম্পদ গ্রাস করবেন, কেন ওরা মেনে নেবে? তো তার জন্য ওরা জাল তৈরি করে রেখেছে, যাতে করে এই ধরনের ডিজিটাল ফ্রডকে সামনে রেখে ভয় দেখিয়ে, যেমন করে ওরা ইচ্ছে করলেই কিন্তু এই লোকাল ট্রেন এতটা বন্ধ না করে অনেকভাবে কাজটা করা যেত। এলো কি বন্ধ করার জন্য, ধাপে ধাপে তুলে দেওয়া। একই রকমভাবে এই প্যানিকবাজি করে ওরা আগামীতে অ্যাকাউন্ট, এলাকাভিত্তিক অ্যাকাউন্টে বন্ধ করে দেবে। তাই আমি বারবার বলি, ক্যাশকে বাঁচিয়ে রাখুন। কেন বলি? ক্যাশের অভ্যেসটা বজায় রাখুন। সারা জীবনের কষ্টার্জিত উপার্জন, তাই আমি একমত নই। এটা আপনার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। আমরা যদি এরকম করে, আপনি আপনার মতো করে যদি সবাই ভাবে বলেই সমাজটা এখানে এসে পৌঁছেছে। ভালো করে শুনুন সেখানে কি বলেছি। 2 সন্তান প্রতিষ্ঠিত আমেরিকায়, বাড়ি গাড়ি সব কিছু, কারো আবার 2টো গাড়ি আছে শুনলাম। এগুলো সব গল্প হতো ওনার সাথে। কিসের জন্য? হ্যাঁ, বেকার ছেলে পেলে থাকলে ঠিক আছে, চাকরি বাকরি ব্যবসা করবে, তার জন্য আপনি কোটি টাকা তুলে রাখলেন, তাও তো আমার কাছে খুবই হাস্যকর। এটা মানসিকতা মিস্টার বিশ্বাস। আপনি যদি সেটার সমর্থক হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের যে মানসিকতায় বিলং করেন না। ইউ আর ফ্রি টু থিঙ্ক ইউর লাইন। আপনি আপনার মতো করে ভাবুন, কোনো সমস্যা নেই, আপনি ভাবুন। হ্যাঁ, আপনি তার পরবর্তীকালে যখন এই ঘটনাগুলো ঘটবে, তো ঘটছেই, এ তো আগামীতে আরও বাড়বে, সেগুলোও মেনে নেবেন। কি করা যাবে, না মেনে নিতে হবে। তো যাই হোক, আর এই সিস্টেমে আপনি চরম স্বার্থপর না হলে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকতে পারে না। হ্যাঁ, আপনি হয়তো ব্যবসা করলে, ইনভেস্ট করলে আলাদা কথা। এটা খুব বাস্তব, আমি মনে করি। এটার শুধুমাত্র আমাদের লড়াইটা, আমাদের যে চিন্তাভাবনাটা, সেটা আসলে অনেক ব্যাপক, কারণ এটা রিলেটেড। এই নতুন বিশ্ব ব্যবস্থা আমরা এখানে পৌঁছেছি, তার মূল কারণ হল লোভ। প্রয়োজন এবং লোভকে আলাদা করে বোঝা এবং ভালো থাকার পন্থা। একজন পাঠক খুব ভালো মন্তব্য করেছেন, মলয় দে মহাশয়, আজকে। সেটা আমরা জানি না, আমরা খোঁজার চেষ্টা করি না। অনেকে মনে করেন অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকা মানেই দারুণ ভালো থাকি, দারুণ ভালো আছি, দারুণ নিরাপদ আছি, অনেকে মনে করেন। সেটা যে কত বড় ভুল আগামী 4-5 বছরেই বুঝতে পারবেন, অতদিন লাগবে না। আর একটা কথা আমি পোস্ট করেছিলাম, যেটা আগামীতে আরও ভালো করে বুঝতে পারবেন, একা একা ভালো থাকা যায় না। ওরা আমাদের ঘিরে ফেলেছে, কারণ আমাদের বিচ্ছিন্ন করতে পেরেছে। আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকতে পারে, 5 কোটি টাকা থাকতে পারে। কি হবে যদি আপনার হার্ট অ্যাটাকে আপনার ছেলেটি বা মেয়েটি ব্রেন স্ট্রোকে চলে যায়? কি করবেন আপনি? মূল জায়গাটা বোঝার চেষ্টা করুন, কারণ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। তো মূল জায়গাটা বোঝার চেষ্টা করুন। এই বিচ্ছিন্নতা থেকেই প্যানিক। আর আমরা যদি সামাজিকভাবে বিচ্ছিন্নতাকে প্রশ্রয় না দিতাম, তাহলে আমরা মানসিকভাবে ভয় পেতাম না। তখন আমাদের অ্যাকাউন্টে টাকাটা কম থাকতো, কারণ টাকাটা বিতরিত হতো।
বাড়তি উপার্জনটা বিতরিত হয়, বিতরণ করতে হয়, আমি এটা বিশ্বাস করি। তো সেটা বিতরিত হতো, তাহলে কি হতো, এক ধরনের সোশ্যাল বন্ড তৈরি হতো, যেটা ওরা চায় না। আর সোশ্যাল বন্ড যত তৈরি হবে তত বেশি করে মানুষ নির্ভীক হবে, এটা মনস্তত্ত্ব বলে। যে তখন যাকে তাকে ভাইরাস দিয়ে অমুক দিয়ে ভয় দেখানো যাবে না, যায় না। মনে তার সবসময় একটা শক্তি থাকে, স্ট্রেংথ থাকে। সেই স্ট্রেংথটাই ওরা আমাদেরকে শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, লোভের মাধ্যমে। আরও চাই, টাকা মানে অ্যাকাউন্ট ভর্তি মানে অনেক টাকা, এই রকম চিন্তাভাবনা আমাদের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দিয়ে আমাদের একা বিচ্ছিন্ন করে দিয়ে তারপরে কি হলো, এত আমার পরিচিত এরকম অনেকেই চলে গেছেন, তাদের অ্যাকাউন্টে টাকা পড়ে আছে। হ্যাঁ, ওটা তো অবশ্যই, কি সঞ্চয় তো, সঞ্চয় বিষয়টা তো অবশ্যই করবেন, নিশ্চয়ই সবাই করছেন, কিন্তু সেটার একটা তো লাগাম থাকবে। আপনার মানে সেই মূল ভিডিওটা আরেকবার যদি শোনেন, আমি কোন অর্থে যার কথা বলেছি সেটা একটু বুঝবেন। ওটা সঞ্চয় নয়, তার সমস্ত কিছু তার মানে হয়ে গেছে, সবাই এস্টাবলিশড হয়ে গেছে, আর কিছু করার ছিল না। সবাই, তাদেরও কোটি কোটি তাদের ভারতীয় টাকাতে কোটি কোটি টাকা। তারপরে সেটা কি, ওটা কি পড়েছিল, কেন পড়েছিল, সেটা নিয়েই প্রশ্ন ছিল। যাই হোক, হ্যাঁ বাবুলাল, এ নিয়ে তো সেই চৈতন্যদেবের জীবনী মনে পড়ে গেল। ওই যে আমরা দেখবেন অনেকেই আধ্যাত্মিকতা চর্চা করি, এবং ধনী হয়ে ওঠি। এরকম অনেকেই আমি দেখেছি, তারা আধ্যাত্মিকতা চর্চা করেন এবং তারা একই সাথে ধনী, পয়সা আছে এবং ভীতু। তাহলে আধ্যাত্মিকতা যদি আপনাকে ধনী করে, বেশি পয়সার দিকে আপনাকে নিয়ে যায় এবং ভীতু করে, তাহলে আপনি কিসের আধ্যাত্মিকতা? আধ্যাত্মিকতা মানে কি শুধুমাত্র ঘরে বসে যোগ মানে ধ্যান করা আর গুরুর নাম জপা? তা নয়, মানুষের সঙ্গে কাজ করা, অ্যাক্টিভ হওয়া। তো তো সেই ক্ষেত্রে চৈতন্যদেবের আমার মনে পড়ে গেল হরিদাসের কথা, মানে সম্ভবত হরিদাসই ছিলেন। তো শিষ্যটির নাম আমি শিওর কিন্তু নই, মনে পড়ছে যেটা মূল ঘটনাটা এটা, যে চৈতন্যদেব খাদ্যের পরে যখন পেতেন তখন ওই মুখ শুদ্ধি বলে না, ওই পান বলুন বা সুপুরি বলুন, সুপুরি খেতেন, থাকলে খেতেন, না হলে খেতেন না। এইবার একবার কোনো এক, তার সঙ্গে তার শিষ্যরাও ছিল, তাদের নিয়েই তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলেন, গ্রাম পরিভ্রমণ করছিলেন, সঙ্গে হরিদাস বলে এক তার শিষ্যও ছিল। এইবার চৈতন্যদেব খাওয়া দাওয়ার হয়ে গেল তার, তিনি খেলেন এক ভক্তের বাড়িতে। খাওয়ার সঙ্গে সঙ্গে হরিদাস, তার সেই শিষ্য, তার খুঁট থেকে তার কয়েক কুচি মুখশুদ্ধি বা সুপুরি, যাই হোক না কেন, বা মৌরি বা সুপুরি তার হাতে দিলেন। এই যে প্রভু, আপনার জন্য রেখে দিয়েছিলাম। চৈতন্যদেব একটু ভাবলেন, হরিদাস তুমি এটা কি করলে? সঞ্চয় করলে, আপনার জন্য সঞ্চয় করেছিলাম প্রভু। চৈতন্যদেব কিন্তু খুশি হলেন না। ঘটনাটা যদি আপনারা জানেন, দেখে নেবেন। উনি হরিদাসকে রীতিমতো ভর্ৎসনা করেছিলেন, বকেছিলেন। হরিদাস খুব দুঃখ পেয়েছিলেন, তিনি অনুতাপও করেছিলেন, প্রায়শ্চিত্ত করেছিলেন তার জন্য। শিক্ষাটা কি ছিল? এই সঞ্চয়ের মানসিকতায় বাড়তে 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 ভয়ঙ্কর রূপ নেয়। চৈতন্য দেব সেই বিষয়টাই সেখানে বলেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। তো ওই পর্যায়ে সম্ভব নয় সাধারণ গৃহী মানুষের পক্ষে, চৈতন্যের পক্ষে হয়তো সম্ভব ছিল, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে কি করতে হবে? লাগাম টানতে হবে। ইউ শুড নো হোয়াট টু স্টপ। এই লাগামটা আমরা টানতে পারি না বলেই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। একা বাঁচা যায় না। ওই একা বাঁচতে চাইলে
তুমি আর আমি আর আমাদের সন্তান নিয়ে বাঁচতে চাইলেও যে বাঁচা যায় এমন নয়। বহু উদাহরণ আছে। ওই করতে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলো, ভরলো, বাড়ি হলো, গাড়ি হলো, টাইলস বসলো, মার্বেল বসলো, ইটালিয়ান মার্বেল হলো, তারপরে কি হলো? ডিভোর্স, ভুল বোঝাবুঝি, আদালতের চক্কর, দিন শেষে কি? একা। তুমি একা, আমি একা, একা একা আকাশ দেখা, তাই তো? এই যে জায়গাটা, হ্যাঁ, এরকম অনেক জায়গা আছে, অনেক কিছু এই শিক্ষা আছে সুভাষ বোস। তো এই জায়গাটা তৈরি হয়, তাহলে কি হলো? আপনি যেই সমাজ থেকে বিচ্ছিন্ন হলেন, সামাজিক কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিলেন, ভাবনা থেকে সরিয়ে নিলেন, যত বেশি সরাবেন তত বেশি আপনার নিজের মুখটাই মনে পড়বে। আপনি নার্সিসাস হয়ে যাবেন, আপনার পৃথিবীটা ছোট্ট হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। আর সংকীর্ণ হলেই সংকীর্ণ চিন্তাভাবনা আপনার মধ্যে কাজ করবে। আর এই সংকীর্ণ চিন্তাভাবনার দ্বারা পরিচালিত হয়ে আপনারা একে অপরকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তানকে, তাদের উপর প্রভাব পড়বে। তুচ্ছ তুচ্ছ বিষয়ে অশান্তি হবে, কন্ট্রোলের প্রবণতা বাড়বে, একে অপরকে কন্ট্রোল করা, কুক্ষিগত করা, সন্দেহ করা বাড়বে। কারণ সংকীর্ণ মনে এসব বাসা বাঁধে। তাই যত বেশি করে নিজেকে ছড়িয়ে দেবেন মানুষের জন্য, সমাজের জন্য। খুব খরচা হয় না জানেন, হ্যাঁ খরচা হয় একটু, কিন্তু খুব খরচা হয় না। তাতে করে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, ওষুধ লাগে না। এই শিক্ষাটা বহু আগেই আমাদের মহাপুরুষেরা দিয়ে গেছেন। এখন কজনেই বা ধর্ম বোঝে? ছোট্ট একটা উদাহরণ দিই, এ নিয়ে আমি লিখেছি, বলেছি। বৌদ্ধদের কথা বলি, ওই যে মহাবোধি সোসাইটি, কার সঙ্গে যুক্ত বুঝতেই পারছেন, যেখানে অনুষ্ঠানটা হবে। 3টে লাইন মনে আছে? বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, তারপর সংঘং শরণং গচ্ছামি। সংঘ মানে কি? সমাজ, একতা, ইউনিটি, একসাথে বাঁচা। সেটাই ওরা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর শেষ করে দিয়েছে বলেই কারো কারো অ্যাকাউন্টে, আমি উচ্চবিত্তের কথা বলছি না, বিলিয়নিয়ারদের কথা বলছি না, ওরা তো ধরাছোঁয়ার বাইরে, ওরাই তো আমাদের চালাচ্ছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তাদের কারো কারো অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা। আবার আমাদেরই কেউ, অনেকেই, বেশিরভাগই পরের দিন কি খাবেন তা নিয়ে চিন্তিত। সংঘ থাকলে, সংঘম শরণম গচ্ছামি থাকলে, এই বোধ থাকলে কি এটা হতো? আমরা বিলিয়নিয়ারদের কেন দোষ দিই বারবার? বিল গেটসদের কেন দোষ দিই আমরা বারবার? বিল গেটসের সামনে লোকাল ট্রেনের ভিক্ষুক হাত পাতে না? পাতে? নাগাল পায়? প্লেনে, প্রাইভেট জেটে কোনো ভিক্ষুক উঠতে পারে? কোনো গরিব মানুষ, কোনো অসহায় মানুষ যার কারখানা বন্ধ হয়ে গেছে, জীবিকা চলে গেছে, এমন কোনো মানুষ প্রাইভেট জেটে উঠে বিল গেটসের সামনে, এলন মাস্কের সামনে হাত পেতে বলতে পারে, ভাই $2 দাও আমাকে ভিক্ষা? বলতে পারে? দে হ্যাভ অ্যাক্সেস টু দেয়ার লাইফ অ্যান্ড দেয়ার লাইফস্টাইল? না, পারে না। কিন্তু আমাদের সামনে পারে। আমাদের সাথে এসব মানুষের নিত্য যোগাযোগ, ট্রেনে, বাসে, পথে নিত্য যোগাযোগ। আমরা ভাবি তাদের কথা। শুধু আমরা বলি হিন্দু এক হচ্ছে না, হিন্দু এক হচ্ছে না কেন? আরে বাবা, কেন? এই সামনে বিপদ। আপনার বাড়িতে, পাশের বাড়িতে বিপদ ঘটলে আপনারা ছুটে যান? এখনো দেখবেন মিউনিসিপ্যালিটির সববাহী গাড়ি আসে, নিয়ে যায়, কেউ মারা গেলে, অসুস্থ হলে, অ্যাম্বুলেন্স,
নইলে তথাকথিত ছোট জাত বা গরিব মানুষ যাদেরকে বলি বস্তির ছেলে পেলে তারা শ্মশানে যায়। আর ভদ্রলোকেরা তো আবার যায় না, এখন তো নিজেরাও তারা যায় না শ্মশানে, গাড়ি করে চলে যায়। সময় ব্যস্ত, বাবা কটা বাজে, এরকম আর কি। তো এটা ঘটে। তাহলে এখনও এই তথাকথিত যাদেরকে আমরা নিচু জাত বলি বা নিচু মানে ভদ্রলোক বলি না, আনকালচার্ড বলি, সেসব খেটে খাওয়া মানুষের মধ্যে এখনও একটা সংঘ আছে, সাংঘাম শরণাম গচ্ছামি আছে। আর মাঝে মাঝে অবাক লাগে, জানেন তো, শিক্ষা মানুষকে বিচ্ছিন্ন করে দিল। এ কেমন শিক্ষা? মানুষের মধ্যে একতাকে শেষ করে দিল, স্বার্থপর করে দিল, ভীতু করে দিল। আর যেন অচেনা লোকের সঙ্গে কথা বলতে চায় না মানুষ, মুখ এরম করে থাকে ট্রেনে, ঘুম করে, যত কম কথা, যত গম্ভীর তত স্মার্ট। অথচ পাশে আপনার সহযাত্রী। আমি তো পথে যেতে যেতে রাস্তাঘাটে, ট্রেনে, বাসে কত লোকের সঙ্গে আলাপ করি, নিজে থেকে যেচে আলাপ করি, অনেক অভিজ্ঞতা আমার। অনেকে বিরক্ত হন, কিন্তু সবাই তো হন না, অনেকে খুশি হন, নাম্বার আদান প্রদান হয়, তারা থেকে যান। কেন আমরা এটা করি? শিক্ষা মানে কি একটা খোলস তৈরি করা, খোলসের মধ্যে আটকে যাওয়া? আর খোলসের মধ্যে যখন আটকে যাবেন কতক্ষণ বাঁচবেন? কচ্ছপের তো এত একটা খোলস, এত বড় খোলস, কচ্ছপ কি মুক্তি পেয়েছে? শান্তি পেয়েছে? সে কি, তাকেও তো বিলুপ্ত প্রায় হয়ে গেছে, সেও তো শিকার হয়েছে, হয়নি? তবে আপনি কিসের নিরাপত্তার কথা বলেন? কোন নিরাপত্তার কথা বলেন? আপনারা বাড়িঘরকে হয়তো শক্ত মজবুত তালা ফালা দিচ্ছেন, দিয়ে সিসিটিভি বসাচ্ছেন, অনেকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে ফেলেছেন অনেক বাড়িতে। কিন্তু আপনার শত্রু তো আপনার ভেতর থেকে, আপনার মধ্যে আছে, স্মার্টফোনের মধ্যে আছে। আপনার কর্ম, আপনার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে আছে। অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন, প্রয়োজন না থাকলেও করিয়েছেন। কেন করিয়েছেন? ওরা জানে না আপনাকে, চেনে না আপনাকে? আমি তো করাইনি, আধারের গল্পই নেই, কোথায়? বেঁচে তো আছি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও একটা আছে, আপনাদের জন্যই করা। আমার ভোটার আই কার্ড কত সালে করেছি জানেন? তাও আমার এক অভিভাবক, আমার এক ছাত্রের অভিভাবকের হস্তক্ষেপে করা হয়েছিল। তখন আমার 40 পেরিয়ে গেছে, 43-44 বছর বয়সে ভোটার আই কার্ড। বেঁচে ছিলাম পৃথিবীতে, ইউজলেস সিটার্স হিসেবে বেঁচেই ছিলাম, এখনও তাই আছি। তো কিন্তু হ্যাঁ, যারা চাকরি বাকরি করেন, এই করেন সেই করেন, তাদের অবশ্যই অনেক ডকুমেন্টসের দরকার হয়। আমিও একসময় চাকরি বাকরি করেছিলাম, দরকার হয়। সে সময় অবশ্য এত কিছু, এখন তো বহু কিছু করতে হয়, কিন্তু তবুও বলবো খোঁজ নিয়ে দেখবেন। ভিডিও আছে আমার। আধার কিন্তু বাধ্যতামূলক নয়, ওই ভ্যাকসিনের মতোই। আধার না দিয়েও ফাইট করে, কাগজপত্র দিয়ে অনেক কিছু করা যায়। যেমন করে আপার বলে এখন স্কুলে স্কুলে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, আমারই সহযোদ্ধা, দেখবেন আসবে, আলাপ করিয়ে দেব। চেনেন অনেকে, এরকম কয়েকজন আছেন যারা আপারের অন্তর্ভুক্তই করেননি সন্তানের নাম। তাদের কাছে মেসেজ এসেছিল যে এটা বাধ্যতামূলক নাকি, এটা ম্যান্ডেট করতেই হবে, সন্তানের আধার কার্ড দিয়ে আপার নথিভুক্ত করা। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তো আমাকে ফোন করলো, আমি বললাম তুমি যাও, গিয়ে স্কুলে বলো, ডকুমেন্ট শো করতে বলো, কোথায় ম্যান্ডেট আছে? কোথায় ম্যান্ডেট আছে? এটা সন্তান সন্ততির ডেটা পর্যন্ত ওরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওই জন্যই আধারের উদ্দেশ্য ওটাই, টোটাল কন্ট্রোল, আপনাকে গ্রিপে রাখা। তারপরে সে স্কুলে এসে গেল, প্রিন্সিপালের সঙ্গে কথা হলো, বললো না, তখন বললো না অ্যাকচুয়ালি এ তো ম্যান্ডেট নেই, হ্যাঁ আচ্ছা হোগা আপকে লিয়ে, আচ্ছা হোগা আপকা, সন্তানের জন্য খুব ভালো হবে। তো তাকে সে বলে দিল আমার সন্তানকে কি ভালো হবে না হবে আমি বুঝে নেব, আমার করব না, কিছুই করতে পারিনি। অথচ আপনারা জেনে বসে আছি বাধ্যতামূলক, তাই তো? তো সোশ্যাল সিকিউরিটি যারা লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার নেন, তাদের ওই জন্যই তারা ওই আধারটা এনেছিল, ওই যে ভাতার জন্য, সেটা আলাদা কথা। সেটা তো আপনি সেখানে অসহায় হয়ে গেছেন,
যারা ভাতা গ্রহণ করছেন, উপায় নেই, তাদের তো এমন পরিস্থিতি আছে, তাদেরকে তারা না খেয়েই মরে যাবেন। তাদেরকে সুযোগটা তারা এটা ভাতা নেওয়ার সুযোগ তো ওরাই তৈরি করে, মানে না হলে জনগণের ভাতার দরকার ছিল আগে। দেখুন তো, খেয়ে না খেয়ে হলেও মানুষ বেঁচে থাকতো। পিছিয়ে যান 100 বছর, ভাতা ছিল তখন, কীরকম ভাতা ছিল? জীবিকা অল্প বিস্তর হলেও ছিল, মানুষ মানুষের পাশে থাকতো কম বেশি হলেও। আরও পিছিয়ে গেলে আরও পাবেন এরকম উদাহরণ, মানুষ মানুষের পাশে থাকার উদাহরণ। যত আমরা এগিয়েছি তত আমরা বিচ্ছিন্ন হয়েছি, কেউ কারো খোঁজ নেইনি। আর ফ্ল্যাটে তো পাশের বাড়ি মুখ মরে থাকলেও পচা গন্ধ বেরোলো বললে জানা যায় যে হ্যাঁ কেউ মারা গেছে সেখানে। এটাই হলো ফ্ল্যাট কালচার, তাও আমরা জানি। যাই হোক, আমি আলোচনা শেষ করব, মূল বিষয়টা বলেছি। তাহলে কি করবেন? এ ধরনের কল রিসিভ করবেন না। আর দ্বিতীয়ত, আবার বলছি, ভয় পাবেন না। ভয় ওরা প্যানিকটাই দেখবেন, এক্ষেত্রেও প্যানিক, করোনার ক্ষেত্রেও প্যানিক, ভৌভয়ের ক্ষেত্রেও প্যানিক। ওরা প্যানিক দিয়েই কাজে লাগাচ্ছে, প্যানিকই কাজে লাগাচ্ছে। মানুষকে ব্যস্ত রাখা, মনকে ডাইভার্ট করা, সবসময় ভয়ে ভয়ে রাখা, এই সুযোগে পরের ভ্যাকসিনটা চলে আসবে। আগামী বছরের শুরুতে অনেক এজেন্ডা দেখতে পাবেন যেগুলো আমি আগে থেকে বলে রেখেছি, সেগুলো এখানে বলে আর কালক্ষেপ করছি না। আবার বলছি, অ্যাকাউন্টে টাকা রাখবেন না বেশি। যাদের, এটা নিয়ে বলেছি ভিডিওতে, আমি আগে বলেছি, যাদের দেখভালের ক্ষমতা আছে তারা অন্তত রিয়েল এস্টেটে ইনভেস্ট করুন, কিনে রাখুন। তবে একটা অনুরোধ করব, ফ্ল্যাট, কেউ কেউ এক্সট্রা ফ্ল্যাট কিনে রেখেছেন, আমার পরিচিত সেদিন একজনের সঙ্গে কথা হলো, কিনে রেখেছেন কিন্তু পড়ে আছে মাসের পর মাস, বছরের পর বছর ফ্ল্যাট পড়ে আছে, ভাড়া দেননি কাউকে, কেউ সেখানে থাকে না। আমার কাছে এটা অপচয় মনে হয়, জানেন তো। পৃথিবীতে কত মানুষ একটু মাথা গোঁজার জায়গা পায় না, জানেন তো। আমি তাকে বললাম, অনুগ্রহ করে আপনি কাউকে সেখানে রাখুন, ভাড়াটিয়া হোক বা কম ভাড়াই হোক, বিনা পয়সায় হোক, অন্তত সেখানে একটা আশ্রয়। কি আপনার একটা ফ্ল্যাট বছরের পর বছর পড়ে আছে ফাঁকা, এটাও তো একটা পাপ। আপনার পরিচিত কাউকে রাখুন, আপনার যদি মনে হয়, বা লেখাপড়া করে রাখুন, ভাড়া দিন, বা মনে করুন পয়সা নেবেন না, এমনি থাকতে দিন, কিন্তু ইউজ করুন ওটা, জায়গাটাকে কাউকে দিন, থাকতে দিন, নাহলে নিজে থাকুন। সেরকম জমি কিনে যদি আপনি ফসল ফলাতে পারেন বা কাউকে দিয়ে করাতে পারেন তাহলে খুব ভালো হয়। এমনি কিনে ফেলে রাখবেন না অনুগ্রহ করে। আর গোল্ড, হ্যাঁ, জায়নির শক্তি, বারবার বলেছি, মনে রাখবেন, একটা কথা খুব জনপ্রিয়, ওরাই চালু করেছে, গোল্ড স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড। কেন? গোল্ড, ওরা পৃথিবীর নিয়ন্ত্রণ গোল্ড দিয়েই করেছে। আপনি দেখবেন গোল্ড লোন, অমুক লোন, সব কিছুতে গোল্ড, কারণ ওটা একটা সত্যিকারের অ্যাসেট। ওরা কিন্তু বলেই দেয় রিয়েল এস্টেট মানে কি, রিয়েল এস্টেট, এস্টেট মানে সম্পত্তি, রিয়েল মানে প্রকৃত, খাঁটি। সেটা ফিয়াট কারেন্সি নয়, সেটা ওই কাগজের টাকা নয়, ওটা তো সিম্পলি একটা আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো সময় যদি বলে এই নোটটা চলবে না, বন্ধ। 2000 টাকার নোট চলছে, আছে, বন্ধ। কি করবেন আপনি? কিন্তু আগে যখন কারেন্সি ছিল, যেটা আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রিপ্রেজেন্টেটিভ কারেন্সিটা কি, ফিয়াট কারেন্সির সঙ্গে রিপ্রেজেন্টেটিভ কারেন্সির কী পার্থক্য, এটা নিয়ে আমার ভিন্ন একটা ভিডিও আছে, ওটাও আমি ইউটিউবে দিয়েছিলাম, স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ভিডিওটা ডাউনলোড করা আছে, মাঝে মধ্যে দিয়ে থাকে। খুব সংক্ষেপে বলি, রিপ্রেজেন্টেটিভ কারেন্সি হলো যে এমন একটা কারেন্সি যেটার একটা মূল্য আছে, অর্থাৎ আপনার ইন্ট্রিনসিক একটা ভ্যালু আছে। ইন্ট্রিনসিক ভ্যালুটা কি? ধরুন একটা মোহর, আগে তো ছিল তামা বলুন, রূপা বলুন, বা সোনার মোহর ছিল আগে, জানি, মোহর বলা হতো, বা মুদ্রা, সেখান থেকে মুদ্রা। এবার ধরুন একটা রূপোর মুদ্রা,
ধরুন তার গায়ে লেখা আছে 10 টাকা, কথায় কথায় বলছি 10 টাকা লেখা আছে। এবার কোনো কারণে ওই মুদ্রাটা সরকার বা কেউ বা রাজাই বলবো সে সময় ঘোষণা করলো যে ওই মুদ্রাটা আর চলবে না, ওটা বাতিল, আমরা নতুন মুদ্রা আনছি, তামার মুদ্রা আনছি, রূপ মুদ্রা চলবে না। তাহলে আপনি 10 টাকা গেল, গেল কি না, গেল না, কারণ আপনি ওই রূপোটা কিন্তু রূপোর একটা ভ্যালু আছে, ওটা আপনি বিক্রি করতে পারবেন, বেচে কিছু পয়সা পাবেন, পাবেন তো। হ্যাঁ, 10 টাকা হিসেবেই ওটা করা হয়েছিল। আগেকার যে মুদ্রাটা, যেটা রিপ্রেজেন্টেটিভ কারেন্সি, সেটা মুদ্রার যা মান, সেটা তার যে ভ্যালু, মেটাল ভ্যালু বা ইন্ট্রিনজিক ভ্যালু যেটাকে বলবেন, তারও একটা দাম আছে, যেটাই রিপ্রেজেন্ট করছে বলেই রিপ্রেজেন্টেটিভ কারেন্সি। সে ইন্ট্রিনজিক ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে। তো এবার ধরুন আপনার ঘোষণা করে দিল 500 টাকার নোট বাতিল, চলবে না, একদমই চলবে না। এবার আপনি ওটা চালাতে পারবেন? কেউ নেবে? 500 টাকা রূপার মুদ্রা যেমন বাজারে আপনি বিক্রি করতে পারেন, তামার মুদ্রাও তারও দাম আছে, সোনা তো আছেই। আপনি ওই কাগজের টাকাটা, 500 টাকার নোটটা যদি কাগজ হিসেবে দেখেন, ওটা তো আর কোনো মূল্য নেই। আপনি ওটা কি পাবেন? ওটা বিক্রি করতে পারবেন? পারবেন না, কারণ ওটা ফিয়াট কারেন্সি। বোঝাতে পেরেছি? কারেন্সির যাত্রা শুরু হয়েছিল কিন্তু রিপ্রেজেন্টেটিভ কারেন্সি হিসেবেই। ফিয়াট কারেন্সি দিয়েই ওরা কিন্তু গোটা দুনিয়াটা কন্ট্রোল করলো, গোল্ড ব্যাকিংয়ের নাম করে। কি এত গোল্ড আছে রিজার্ভে, তার উপরে ভিত্তি করে আপনি কারেন্সি ছাপান, নোট। তাই বাস্তবে কি তাই থাকে? না, তার বহুগুণ নোট ছাপানো হয় দান খয়রাতি করার জন্য, ব্যবসা করার জন্য। দান খয়রাতি মানে ওই যে টাটার মতো, জানেন তো, দান ধ্যান করে বিলিয়নিয়ার হওয়া, এনজিও চালানোর জন্য, মানুষকে সর্বনাশ করার জন্য, মানুষের জন্য ওরা। যদিও সর্বনাশ কথাটাও আপেক্ষিক, কারণ আমরা নিজেরাই তো জানি না কোনটা মন ভালো, কোনটা আমার পক্ষে ভালো, কোনটা আমার পক্ষে মন্দ। আমরা কি নিজেরাই জানি? নিজেরাই কি বুঝি? বুঝি না। তাহলে গোল্ড কিন্তু থাকবে যতদিন ইহুদি জায়নিস শক্তি আছে পৃথিবীর ক্ষমতায়, ততদিন গোল্ড থাকবে, এবং তা থাকলেও থাকবে। গোল্ড যখন ইহুদি জায়নিস শক্তি ছিল না, তখন কি গোল্ডের মূল্য ছিল না? ছিল। রথচাইল্ডের উত্থানের আগে কি গোল্ডের মূল্য ছিল না? ছিল, থাকবে। তাই গোল্ডে ইনভেস্ট করুন। অনেক পদ্ধতি আছে, যাদের টাকা আছে বলছি। অনেকেই তো কষ্টার্জিতভাবে, উনি বললেন একজন, কোটি কোটি না হোক, লক্ষ লক্ষ টাকা তো আজকাল কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর নয়। তারা গোল্ড বার আছে, তবে ভার্চুয়াল কয়েন টয়েন বেরিয়েছে, ভার্চুয়াল গোল্ড কয়েন, সাবধান। ভার্চুয়াল ইনভেস্টমেন্ট থেকে সাবধান, ভার্চুয়াল থেকে সাবধান, মিউচুয়াল থেকে সাবধান, সতর্ক থাকুন। রিয়েলে যান, এটা জমি হতে পারে, বললাম আগে, কিন্তু ইউজ করবেন অনুগ্রহ করে, অপচয় করবেন না। ফসল ফলান, কাউকে দিনিয়ে না পারলে কোনো মানুষকে দিয়ে ফলান, গরিব কৃষককে দিন, কথা বলে নিন। আর গোল্ড যেটা বললাম, সেখানে ইনভেস্ট করতে পারেন, কিন্তু অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ফেলে রাখবেন না। 1 লক্ষ 2 লক্ষ কোনো ফ্যাক্টর না, 5 লক্ষ অবধি কোনো মানে সমস্যা নেই, সেটা সরকার, কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে। তার বেশি হলে এইসব ডিজিটাল অ্যারেস্টের গল্পের মধ্যে পড়ে যাবেন, এবং এই গল্পটা বাড়তে 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 একদিন আপনার অ্যাকাউন্টেই হঠাৎ করে বলল আপনার অ্যাকাউন্ট ওইদিকে সমস্যা, তাই আমরা অ্যাকাউন্টে মানে বিভিন্ন রকম সার্ভার কাজ করছে না, এই করছে না, সেই করছে না, আমরা আবার নতুন করে মেনটেনেন্স করছি, তাই আগামী 6 মাস বন্ধ। কী করবে? ওরা এভাবে ফিয়াট কারেন্সিকে কন্ট্রোল করতে চাইবে। যেমন করে জনগণের একটা অংশ ইউজলেস হয়ে গেছে, বড় অংশ ইউজলেস ইটার্স এই গ্রেট টেকনোলজির যুগে, এআইয়ের যুগে, তেমন করেও ফিয়াট কারেন্সিও ওদের কাছে কিন্তু বিপজ্জনক হয়ে উঠছে অনেকের কাছে। আর এই ফিয়াট কারেন্সি বিপজ্জনক হয়ে উঠছে বলেই ওরা ডিমনিটাইজেশন দিয়ে শুরু করেছে। আগামীতে
এরকম অনেক প্রোগ্রাম দেখতে পাবেন। তাই ওরা ব্রেন ক্ষেত্র তৈরি করে নিচ্ছে। আপনার অ্যাকাউন্ট থেকে শুরু করে, আপনার আধার কার্ড থেকে শুরু করে, আপনার সমস্ত কিছু ওদের খপ্পরে এখন। ওরা আপনাকে কন্ট্রোল করতে পারবে। আপনি কি করবেন যদি আপনার দেখা গেল অ্যাকাউন্টে বন্ধ হয়ে গেছে, কাজ করছে না, সরি বলে একটা মেসেজ ঢুকলো, মেনটেনেন্স গোয়িং অন, কি করবেন? তাহলে একটাই উপায়, ক্যাশ রাখুন বাড়িতে, ক্যাশের ট্রানজ্যাকশন করতে থাকুন, হ্যাবিটটাকে বজায় রাখুন। আমি বলছি না যে ক্যাশ মানে বারণ কিছু, ক্যাশ ওরাই চালু করেছে, কিন্তু ওই যে টোটাল কন্ট্রোল থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা হাতিয়ার। আপনার বাড়িতে কিছুই ক্যাশ নেই, কিচ্ছু নেই, আপনি সবসময় 10 টাকা দিয়ে, সিগারেটটাও 10 টাকা দিয়ে আপনি অনলাইন পেমেন্ট করেন, তাই দেখি আজকাল 10 টাকায় অনলাইন পেমেন্ট হচ্ছে। তারপর হঠাৎ করে আবার অ্যাকাউন্টে গন্ডগোল হলো, আপনার কোনো এলাকা ধরে বন্ধ করে দিল অ্যাকাউন্ট, কি করবেন আপনি? অসহায় অবস্থা। তাই এই যে সত্যটা বোঝার চেষ্টা করুন, খপ্পরে যাতে করে না পড়েন তার জন্য প্রস্তুত থাকুন। ডিজিটাল অ্যারেস্ট ব্যাপারটা কিছুই নয়, কিচ্ছু নয়। এখন কয়জনের হচ্ছে, কজনের হবে, এখন অনেকেই, বেশিরভাগই তো মানুষ বোঝে ব্যাপারগুলো, অত সোজা। কিন্তু আগামীতে ডিজিটাল অ্যারেস্টের নাম করে ওরা যা করতে পারে, যেমন করে ছোটোখাটো দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ওরা যেমন সম্প্রদায়ের ভালো রাখার জন্য ওরা যা করতে পারে, লকডাউন পর্যন্ত করতে পারে ওরা, ওই কারফিউ আর কি, লকডাউন কারফিউ একই জিনিস, পারক কিছু নয়। তো তেমন করে এক্ষেত্রেও ওরা করতে পারে ডিজিটাল লকডাউন। হ্যাঁ, এই শব্দটা আমি আজকে ব্যবহার করলাম, যেমন ক্লাইমেট লকডাউন, সেরকম ডিজিটাল লকডাউন, সেই ক্ষেত্র তৈরি হয়ে আছে। আর একটা বিষয়ে অ্যালার্ট থাকুন, এই বলে শেষ করব। রাজস্থানের জয়পুরে বার্ড ফ্লু আবার দেখা যাচ্ছে। আপনারা জানেন বার্ড ফ্লু আসবে। আমেরিকায় নাকি বেশ কয়েকজন মানুষ বার্ড ফ্লু আক্রান্ত হয়ে খুব সিরিয়াস কন্ডিশনে আছে, লুইজিয়ানা যেমন একটি জায়গা, সেখানে আছে। এতদিন বার্ড ফ্লুগুলো নাকি উপসর্গহীন ছিল, বা সামান্য একটু জ্বর টর ছিল, সর্দি কাশি ছিল, এখন নাকি সিভিয়ার হচ্ছে, একটু একটু করে এগোচ্ছে। এবং খবরে যেটা বলা হচ্ছে, 1 মিউটেশন অ্যাওয়ে, মানে একটা মিউটেশন হলেই নাকি বার্ড ফ্লু ভয়ঙ্কর আকার নেবে, হিউম্যান ট্রান্সমিশন ঘটবে। এবং আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যেটা ঘটেছে সেটা ইন্টারেস্টিং, ওটা ডেমোক্র্যাটদের স্ট্রং হোল্ড, মানে বাইডেনের এলাকা। আপনারা জানেন রিপাবলিকানরা কিন্তু ভ্যাকসিনের বিরুদ্ধে, বিশেষ করে আগামীতে এসব তো ওরা মানবেই না, সমর্থকরা, জনগণের কথা বলছি। তাই রিপাবলিকান এলাকাগুলোতে বার্ড ফ্লু হচ্ছে না। আমি একটু আগেই বললাম নরম মাটিতে আর মুরগির মাটিতে, মানে মুরগি আঁচড়ায় আর কি, ওরা তো বড় সড়ো আর কি ব্যাপার। তো নরম মাটিতে যেমন মুরগি আঁচড়ায়, তেমন ওরাও ওই একই পদ্ধতি এখানে ফলো করছে। অর্থাৎ যেখানে ডেমোক্র্যাটরা, যারা আমি এটা নিয়ে ভিডিও করেছি, তাদের মধ্যে এই ভ্যাকসিন গ্রহণযোগ্যতা, বিশ্বাস বেশি, আর তাই ওই এলাকাগুলোতে বার্ড ফ্লু বেশি হচ্ছে। ক্যালিফোর্নিয়াতে যেমন এমার্জেন্সি করে দিয়েছে। কিন্তু যেখানে রিপাবলিকান স্ট্রং হোল্ড, মানে ডোনাল্ড ট্রাম্পের পার্টি, যারা এই ব্যাপারগুলোতে প্রথম থেকেই আস্তে আস্তে দেখা গেল উপলব্ধির জগতে এসেছে, তাদের ওখানে কিন্তু বার্ড ফ্লু হচ্ছে না, হলেও কম হচ্ছে, আর এমার্জেন্সি ঘোষণা করার প্রশ্নই আসে না। তো সেরকমভাবে ওরা এই ক্ষেত্রেও করবে, যেসব রাজ্যে, যেসব এলাকায় মানুষ একটু ভদ্রলোক টাইপের বা বেশি প্যানিকগ্রস্ত, আর আমাদের দেশে তো এখনও সেই রকম ক্ষেত্র তৈরি হয়নি, আমরা যে লড়াইটা করছি, সেখানে কিন্তু শুরু করবে। তাই সেখানে কি ঘটেছে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। সেখানে নাকি কোনো জায়গায়, রাজস্থানের পালোধি না কোন জায়গা, সেখানে নাকি বেশ কিছু পাখি মারা গেছে, বার্ড ফ্লু বলে শনাক্ত হয়েছে। তাই সেখানকার 17 জন অফিসিয়াল, মানে বনকর্মী, সম্ভবত ওটা জঙ্গলে হয়েছে, যাই হোক, বা ওই এলাকার আধিকারিকদের 17 জনের রক্ত পাঠানো হয়েছিল বার্ড ফ্লু টেস্টিংয়ের জন্য। খবর এসছে নেগেটিভ, খুব স্বস্তির খবর না? ওটাই পজিটিভ হয়ে যাবে আগামীতে। আপাতত টেস্টিংটা শুরু হলো তো, এই জন্যই বললাম, মানুষের রক্ত নিয়ে বার্ড ফ্লুর টেস্টিং শুরু হয়ে গেল। 17 জনকে দিয়ে শুরু হলো অফিসিয়াল আধিকারিক। পাশাপাশি কি ঘটেছে সেখানে, মহড়া হয়েছে। মহড়া মানে বার্ড ফ্লু হলে কি করে ট্যাকল করবেন, স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে, নার্সদেরকে নিয়ে মহড়া।
এবং সেখানকার হাসপাতালে একটি ওয়ার্ড বার্ড ফ্লু রোগীদের জন্য ইতিমধ্যেই নাকি জরুরি মানে এমার্জেন্সি যদি লাগে তার জন্য ইতিমধ্যেই সংরক্ষিত করে রাখা হয়েছে। তার জন্য ইতিমধ্যেই সংরক্ষিত রাখা হয়েছে কি না, বার্ড ফ্লু রোগী এলে তাদের সেখানে ভর্তি করা হবে। ভাবুন, এগোচ্ছে কিন্তু, খেয়াল করুন, একটু একটু করে এগোচ্ছে, একটু একটু করে এগোচ্ছে। এবার রাজনৈতিক দল তো কোনো আশা নেই, আমরা জানি, যে কোনো রাজনৈতিক দলই আসুক না কেন সব তো ম্যানেজড হয়ে আছে, আমরা দেখেছি ইতিমধ্যেই। তাহলে আমরা কি করব, আমাদের কি ভূমিকা? বারবার বলেছি বার্ড ফ্লুটা ওদের কাছে খুব ভালো একটা তাস, তুরুপের তাস, কারণ এটা দিয়ে লকডাউনও করা যাবে, সোশ্যাল ডিস্টেন্সিংও করা যাবে, মাস্কও পরানো যাবে। ফ্লু তো ভৌত আলোচনা করব বার্ড ফ্লু নিয়ে। 10 থেকে 12টা মানে ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরি হচ্ছে, mRNA থেকে শুরু করে। তো এইগুলো নিয়ে আমি ভিন্ন ভিডিও করব যে বার্ড ফ্লু ভ্যাকসিন কোন দেশ কোন কোন কোম্পানি বানাচ্ছে ইতিমধ্যেই, এবং ট্রায়ালও শুরু হয়েছে। আর আমাদের তো গিনিপিগের দেশ, এত লক্ষ লক্ষ ট্রায়াল পৃথিবীর কোথাও হয় না, আমাদের দেশেই এখন মেডিসিন ট্রায়াল, ভ্যাকসিন ট্রায়ালগুলো হচ্ছে বেশি বেশি করে। তো যাই হোক, সেই প্রক্রিয়া নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত ওরা গ্রামে গঞ্জে থাকেন, তারা অনুগ্রহ করে যাদের মুরগি আছে বা হাঁস আছে তাদেরকে বোঝান। সাময়িক ক্ষতিপূরণের লোভে ওরা কালিং শুরু করবে আগামীতে, আগেও কালিং করেছে, এবারে আরও বড় মাত্রায় করবে। ওই হয়তো হাঁস পিছু টাকা দেবে, মুরগি পিছু টাকা দেবে, ওই লোভে আপনারা পা দেবেন না, ফাঁদে পা দেবেন না। কারণ ওই সাময়িক এককালীনের লোভে পড়ে আপনার যে পরবর্তীকালে আপনাকে ওরা কিন্তু কেউ দেখবে না। আপনার হাঁসগুলো যখন শেষ হয়ে গেল, মুরগিগুলো যখন শেষ হয়ে গেল, আপনার স্বনিযুক্তি শেষ হয়ে গেল, আবার সেখান থেকে শূন্য থেকে শুরু করে আবার সেইখানে পৌঁছে যাওয়া পারবেন না, কারণ ওরা আইন এনে ফেলবে। তাই এখন থেকে রেজিস্ট করতে হবে যে এই রোগের ভয়ে আপনাকে বলা হবে বার্ড ফ্লু ছড়াচ্ছে, মুরগিগুলো মেরে দিন, হাঁসগুলো মেরে দিন। হ্যাঁ, আমাদের দেশে আগে হাঁস মুরগির অসুখ প্রচুর করেছে, মরেছে, আবার হয়েছে, কোনো সমস্যা নেই, এটা প্রকৃতির খেলা। কিন্তু এখন ওরা এগুলোকে প্যানিকবাজির উদ্দেশ্যে এবং নিজস্ব এজেন্ডা পূরণের উদ্দেশ্যে করছে। তাই গ্রামে কাজ করা এখন অত্যন্ত জরুরি, আরও বেশি করে জরুরি, কারণ এই বিষয়টা যেটা বার্ড ফ্লুর বলে আতঙ্ক ছড়ানো হচ্ছে, সেই কালিংগুলো কিন্তু শহরাঞ্চলে কজনের হাঁস মুরগি আছে বলুন, কজন গরু পোষে, গরুর দুধেও বার্ড ফ্লু পাওয়া যাচ্ছে, গরুতেও বার্ড ফ্লু, গরুরও বার্ড ফ্লু হচ্ছে, ছাগলেরও বার্ড ফ্লু হচ্ছে। এগুলো কোথায় পাবেন? গ্রামে পাবেন, যারা এখনও স্বনিযুক্তি এইসব পশুপালন করে বেঁচে আছেন। তো তাদেরকে যদি আমরা সচেতন না করি, কে করবে আমরা ছাড়া? তাই একান্ত অনুরোধ, অনলাইনে আপনারা ছড়াচ্ছেন, কাজ করছেন, সাধুবাদ জানাই। তো অফলাইনেও সাধ্যমতো কাজগুলো করুন, কারণ এই কৃষকগুলো, এইসব মানুষ যারা হাঁস মুরগি পোষেন, তাদের কত শতাংশ আমাদের অনলাইনে আছে বলুন, কত শতাংশ অনলাইনে আছে? এবং তারা এই সচেতনতা তাদের মধ্যে কে ছড়াবে? আমরাই তো ছড়াবো, আমরা ছাড়া কে ছড়াবে বলুন? কারণ মনে রাখবেন, একা একা বাঁচা যায় না। ওরা শিকার হবে ভাবছেন, ওদের মুরগি গেল, হাঁস গেল, হাতাতে চলে গেল, আপনি ভালো আছেন? কেউ নিরাপদ নই, কেউ নই। সাধারণ মানুষ যারা, ওরা একে একে করে, ভদ্রলোকদের দিয়ে ইতর লোককে, মানে তথাকথিত যাদের ওদের ইতর লোক, ওদেরকে সাহায্য করে তারপরে আবার আমাদেরকে ধরে। দেখলেন না, আমি সে সময় বলেছিলাম কি, শিক্ষকেরা যখন স্টে হোম স্টে, সরকারি চাকরিরা ভয়ে স্টে হোম স্টে সব করছে দিনের পর দিন, আর গরিব মানুষগুলো সবজি বিক্রি করতে এলে সুপার স্প্রেডার বলে দাগিয়ে দিচ্ছে মিডিয়া, আর তাতেও সমর্থন করছেন বেশিরভাগ শিক্ষক, দেখেছি আমি সে সময়, যে ওরা নাকি করোনা ছড়াচ্ছে, মাছওয়ালা করোনা ছড়াচ্ছে, ঠেলাওয়ালা করোনা ছড়াচ্ছে। ওদের অনেকেরই জীবিকা গেছে, অনেকেই আত্মহত্যা করেছে, আবার কেউ কেউ আবার লড়াই করে উঠে দাঁড়াচ্ছে। এবার আপনাদের কি হয়েছে বলেছিলাম না, ডিভাইড অ্যান্ড রুল, আপনাদের ডিএটা বন্ধ হয়ে গেছে, নেই। আরও অন্যান্য অনেক অসুবিধে তৈরি করছে আপনাদের সরকারি ক্ষেত্রে, তাই তো করছে, তো
অর্থাৎ একসঙ্গে করেনি ওরা। ওরা আগে এই সব মানুষকে, যারা সংগঠিত মানে অসংগঠিত মানুষ, জীবিকার সঙ্গে যুক্ত, তাদেরকে ভিলেন বানিয়ে দিয়েছে, আপনাদের চোখে সুপার স্প্রেডার বানিয়ে দিয়েছে, আনকালচার্ড বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়ে আপনারা বলেছেন, সমর্থন করেছেন, হ্যাঁ ওরা করোনা ছড়াচ্ছে। বেশিরভাগ, সবাই নন। এইবার আনলক হয়ে গেল। এবার কি হলো, সেই সময় যারা খুব সেফ জোনে ছিলেন বলে মনে করেছিলেন, বা আমরা তো ভালো আছি, আমাদের মাইনে টাইমলি হচ্ছে, আমরা শিক্ষক, আমরা সরকারি কর্মচারী, আমরা তো ভালো আছি ভেবেছিলেন, আমাদের নিশ্চিন্ত জীবন কোথায়। এবার আপনাদের সঙ্গে লাগেনি, নিয়োগ নেই, ডিএ নেই, অমুক নেই, তমুক নেই, মার্জিং আসছে, তারপরে তো অবসরশ্রী আগামীতে ওরা সাজিয়ে রেখেছে, স্কুলের পর স্কুল বন্ধ হচ্ছে, সরকারি দপ্তর বন্ধ হয়ে উঠে যাচ্ছে, দরকার নেই বলে। কিন্তু তখন যদি আমরা, সম্ভব নয়, মহাকালের ক্রিয়া, তবু আমি কথায় কথায় বলছি, তখন যদি আমরা যারা স্টে হোম স্টে সেভ করেছিলাম, ভয় পেয়েছিলাম, বা এখনও যারা বেরিয়ে আসতে পারেননি সেই সব জায়গা থেকে, তারা যদি এটাকে না মানতেন, না মেনে যদি সবাই মিলে আমরা রাস্তায় বেরোতাম, প্রতিবাদ করতাম, লক্ষ লক্ষ মানুষ, তাহলে কি করতো, সিস্টেমটা কিন্তু স্লো ডাউন করতো, রিসেটটা স্লো ডাউন করতো, ডিও ওরা বন্ধ করতে পারতো না, আর এত এত জীবিকাও বিপন্ন হতো না, এত এত মানুষ আত্মহত্যাও করতো না। কিন্তু সেটা জানে ওরা, এটা হবে না। কারণ আমরা কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ মার্ক্সবাদী, কেউ আবার হায়ার কাস্ট, কেউ লোয়ার কাস্ট, কত রকমের, কেউ আবার বাঙালি, কেউ অবাঙালি, এই পক্ষ তো ওই পক্ষ, কত কিছু না, ওরা জানে। আর তাই ওরা সফল হয়, বারবার সফল হয়, আগামীতেও হবে। কিন্তু অন্তত আমরা কিছু মানুষ যাতে করে এটাকে আরও স্লো ডাউন করতে পারি, আমাদের নিজস্ব জায়গায়, নিজস্ব এলাকায়, পেরিফেরিতে, এই প্রক্রিয়াকে, সেটাই আমাদের লক্ষ্য। দেখা যাক আমরা কতটা পারি। তবে আমার বিশ্বাস আমরা পারবো, অনেকটাই পেরেছি। এই সময়ে দাঁড়িয়ে যা অভাবনীয়, একটা সময় যা অভাবনীয় ছিল, সেটা আমরা করতে পেরেছি। তাই আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের লড়াইকে, আমাদের চেতনাকে, সহযোগিতাকে বিস্তার করতে হবে। আজ এই পর্যন্তই। 28শে ডিসেম্বর দেখা হচ্ছে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।